Assalamu alaikum and good afternoon, everyone. Welcome to the session on job opportunities in power sector of Bangladesh. For the smooth conduction of the program, I would like to request you all to turn off your microphones. I'm your host, Nomaya Boshi, and with me we have our guest speaker, MD Insat Khan, who is currently the Assistant Engineer in PGCB, the power sector of Bangladesh. Now, I would like to introduce our honorable guest speaker, MD Insat Khan Bhaiya, who has graduated from MIST and the ex-student of EC 13, alumnus of EC MIST. The power sector of Bangladesh is a challenging sector, and the development of power sector depends on many factors. So, IEEE MIST student branch has invited an instructor who can guide us about the job opportunities in power sector. Now, I would like to give floor our honorable guest speaker, MD Insat Khan Bhaiya, to deliver his speech. থ্যাংক ইউ নোমাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। আমার নাম মোহাম্মদ ইনসাত খান। আমি ইসি 13 ব্যাচে জয়েন করছি 2015 সালের শুরুতে আর কি। দেন অবশ্য আমার লাইফের কিছু সমস্যা আছে, ইসি 13 এর সাথেও জয়েন করলেও আমি ইসি 14 এর সাথেই বের হইছি। আমি খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, আগেই বলে দিই। আমি একটু ফ্র্যাঙ্কলি কথা বলতেছি সবার সামনে, কেউ কিছু মেবি মনে করবেন না। সো আমি ইসি 13 এর সাথে ঢুকি, সেকেন্ড ইয়ারে একটা প্রবলেম হয় আমার। তখন অবশ্য লেভেল ড্রপের একটা সিস্টেম ছিল, আমি 3 সাবজেক্টে ফেল করছিলাম, তখন আমি লেভেল ড্রপ খাইছি। লেভেল ড্রপ খাওয়ার পরে ইসি 14 ব্যাচের সাথে 2020 সালে বের হয়েছি আর কি। মেইনলি আমাদের পরীক্ষা শেষ হয়েছিল 2019 সালের নভেম্বর মাসে, রেজাল্ট বা গ্রাজুয়েশন যেটা হয়েছিল 2020 সালের 27 জানুয়ারি মেবি, ডেটটা যদি আমি ভুল না করে থাকি। সাইফ আছে, সাইফ আমাকে সেদিন বলছিল যে পাওয়ার সেক্টর রিলেটেড কিছু ওভারভিউ বা কিছু নলেজ শেয়ার করতে। আমি অবশ্যই সেটা করব, বাট তার আগে আমরা যারা পাশ করে বের হই তারা অনেকেই সন্দিহানে ভুগি আমরা কোথায় যাব। কারণ আমাদের অনেকগুলা সাইট থাকে, অনেকগুলা সেক্টর থাকে যেখানে যাওয়া যায়। আমি ফার্স্টে ট্রাই করব যে সবগুলা সেক্টর সম্পর্কেই একটা ওভারভিউ দিতে। এরপরে আমি পাওয়ার সেক্টরে যাব এবং প্রত্যেকটা সেক্টর সম্পর্কে সুবিধা আর অসুবিধা কিছু বলবো, এবং কিছু কিছু সেক্টরে কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে আমি আপনাদের সবাইকে বলবো। সো আশা করি একটু লেন্দি হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবে, আশা করি সবাই শুনবেন। আচ্ছা, আমি প্রথমেই যেটা মেনে চলি যে আমাদের পাশ করে বের হওয়ার পরে আমাদের যে অপশনগুলো থাকে, অপশনগুলো যদি আমি একটা দেখি, প্রথম অপশন এবং আমার কাছে যেটা বেস্ট অপশন মনে হয়, আশা করি বোর্ডে লেখা দেখা যাচ্ছে, একটা হচ্ছে দেশের বাইরে যাওয়া। হ্যাঁ, আমি বাংলায় লিখি, কোনো সমস্যা হবে না মেবি, দেশের বাইরে যাওয়া। সেকেন্ড যে চয়েসটা আমি রাখবো সেটা হচ্ছে বিসিএস প্রিপারেশন বা বিসিএস ক্যাডার হওয়া। থার্ড যেটা রাখবো সেটা হচ্ছে পাওয়ার সেক্টর রিলেটেড প্রিপারেশন, পাওয়ার সেক্টর এর জব প্রিপারেশন। আরো অনেকগুলো সাইট আছে, যেমন বিসিএস ক্যাডার বাদেও আমাদের কিছু বিসিএস ক্যাডার বাদেও আরো কিছু সরকারি চাকরি আছে, সেগুলো হচ্ছে নন ডিপার্টমেন্টাল, যেমন ব্যাংক আছে, আদার গভর্নমেন্ট জব, এটা লিখে দিলাম, আদার গভর্নমেন্ট জব আছে। দেন এই 3টা অপশনের পরের অপশন আমি রাখবো হচ্ছে প্রাইভেট জব একটা ভালো অপশন এটা। ফোর্থ যেটা রাখবো, ফোর্থ বা ফিফথ বলি আমি, যেটা অনেকেই যায় ডিফেন্সে যায়, অনেকেই শর্ট কোর্স দিয়ে ডিফেন্সে যায়, এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই। আর এগুলা বাদ দিয়েও অনেকেই পড়াশোনার একদম বাইরে বিজনেস করে, সো আমি বিজনেস করতেও মোটিভেট করতে পারি, কোনো সমস্যা নাই। আমারও বিজনেস ছিল, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে টুকটাক বিজনেস ছিল, একটা সময় আমি বিজনেস থেকে বাইরে হয়ে আসি। সো আরেকটা অপশন আপনারা রাখতে পারেন বিজনেস। হ্যাঁ, আমি যেটা ফিল করি, আমি যখন থার্ড ইয়ারে ছিলাম, 3-2 তে ছিলাম, সো আমি
এটা আপনাকে অবশ্যই সাজেস্ট করব, যারা থার্ড ইয়ারে আছেন, এই যে কয়টা অপশন আছে, আরেকটা অপশন আছে আমি ভুলে গেছি অপশনটা, এমবিএ করতে পারেন, দেশে আইবিএ তে এমবিএ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করতে পারেন। আচ্ছা, যাই হোক, সো এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, আপনি কোথায় যাইতে চাচ্ছেন বা নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এই ডিসিশনটা নেওয়া খুবই জরুরি। সো এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন স্টেপ। আমি যেটা ফিল করি, যদি আপনারা দুই নৌকায় পা দেন, অবশ্যই আপনি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। এখানে যতগুলা সেক্টর আছে, সবগুলা সেক্টরেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। সবগুলা সেক্টরেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোনটায় ভালো এবং কোনটায় আপনি তাড়াতাড়ি সাকসেস পেতে পারবেন। সো যেটাই আপনি সবচাইতে ভালো, সেটাই আমি মনে করি যাওয়া উচিত। আমি সেই জন্যই কয়েকটা সেক্টর সম্পর্কে বা কয়েকটা মানে কি করা যায়, আমাদের জায়গা কোথায় কোথায় আছে, সেই সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের। আপনারা অবশ্যই যারা এখনো ডিসিশন নেন নাই কি করবেন, প্রথম স্টেপ হচ্ছে আগে ডিসিশন নিতে হবে আপনারা কোথায় যাইতে চাচ্ছেন বা আগামী 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন। এই যে গোলটা, এই যে ড্রিমটা, এই স্বপ্নটা আপনার ভিতর থাকতে হবে এবং এই ডিসিশনটা অবশ্যই 4th ইয়ারের আগে নিতে হবে। কারণ এইখানে যতগুলা সাইট আছে সবগুলার প্রিপারেশন 4th ইয়ার থেকে শুরু করতে হবে। এখনো যারা নেন নাই, আই থিঙ্ক সবারই এই ডিসিশনটা নেওয়া উচিত। আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, এটা অবশ্যই নেওয়া উচিত। সো প্রথমে আমি যেটা বলবো, আপনি যেখানেই যাইতে চাচ্ছেন যে কোনো একটা টার্গেট করবেন, 10টা টার্গেট করবেন। আপনি যদি দেশের বাইরে যাওয়ার প্রিপারেশন নেন, পাশাপাশি যদি আপনি বিসিএস এর প্রিপারেশন নেন, দুইটার একটাও হবে না। আবার বিসিএস এর প্রিপারেশনের পাশাপাশি যদি আপনি পাওয়ার সেক্টরে জবের প্রিপারেশন নেন, তারপরেও আপনার দুইটার একটাও হবে না। এটা অনেকেই করে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও এই ভুল করে। তারা মনে করে যে আমি অনেক ভালো, আমি সব একসাথে খাবো। সব একসাথে খাওয়ার কোনো দরকার নাই। যে কোনো একটা সাইড দেখবেন, যে কোনো একটা সাইড দেখার পরে ওইটার উপর ফোকাসড হবেন এবং ফোকাসড হওয়ার পরে ওইটার জন্য জান দিয়ে দিবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হবেন। আমি এখন একটু ট্রাই করব প্রত্যেকটা সেক্টর সম্পর্কে কিছু সুবিধা কিছু অসুবিধা বলবো এবং কোনটাই কিভাবে যাওয়া যায় একটা হালকা গাইডলাইন দিব। এট দ্য লাস্ট টাইম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন নিয়ে আমি ইন ডিটেলসে ব্যাখ্যা করব এটার প্রিপারেশন কিভাবে নেবেন, কারণ বাকিগুলোর প্রিপারেশন সম্পর্কে আমার আইডিয়া তুলনামূলকভাবে কম। বাট প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আমি কিছু সুবিধা কিছু অসুবিধা জানি এবং আমি কেন পাওয়ার সেক্টরে আসছি সেটাও আমি আপনাদের বলবো। আমি পাওয়ার সেক্টরে আসি বলতে আপনাদের এখানে আসতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই, বাট আপনারা অবশ্যই জানা রাখবেন কোন সেক্টরের সুবিধা কতটুকু, কোন সেক্টরের অসুবিধা কতটুকু। সো প্রথমেই আমি দেশের বাইরে যাওয়ার যে অপশন, এটাকে আমি বেস্ট অপশন বলবো আমাদের জন্য। দেশের বাইরে যাওয়ার যে অপশন, এটা আমি বেস্ট অপশন বলবো কারণ এটার সুবিধা সবচাইতে বেশি। এখন আমি যাই নাই, এটা আমার রিজনে আমি যাই নাই, আমি হয়তোবা এটাই ভালো করতে পারতাম না, সেই জন্য আমি যাই নাই। আমি একটু বলে দিচ্ছি দেশের বাইরে যাওয়া কেন সবচাইতে বেটার হয়। দেশের বাইরে যাওয়ার সবচাইতে বড় সুবিধাগুলো আমি একটু বলি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যদি ইউরোপ, আমেরিকা বা কানাডায় যান, ওদের লাইফস্টাইলটাই ডিফারেন্ট, ওদের জীবনযাত্রার মান অনেক উন্নত। মানে এই বাংলাদেশে আপনার থাকতে হচ্ছে না, মানে ওই দেশের লাইফস্টাইলে আপনি চলবেন এবং এটা অনেক ভালো। এবং আপনি ধরেন পিএইচডি শেষ করলেন, পিএইচডি শেষ করতে 6 বছরের মতো লাগবে, 6 বছরের মতো লাগবে যদি এমএসসি এবং পিএইচডি একসাথে ধরি। যদি খালি পিএইচডি তে যান তাহলে 5 বছর লাগবে। এখন 5 বছর শেষে আপনি মোটামুটি যদি জব পান, একদম মিনিমাম এভারেজেও যদি ধরি আমি, আপনি 60 থেকে 70 হাজার ডলার স্যালারি পাবেন। দেখেন, 60 থেকে 70 হাজার ডলার কিন্তু হিউজ অ্যামাউন্টের মানি, মানে বাংলাদেশি টাকায় প্রায় 5, 6, 6, 8, 40, 50 থেকে 60 লক্ষ টাকা বছরে। সো হিউজ টাকা এটা। আমি বলবো যে টাকায় অনেক কিছু, হ্যাঁ, অনেক পরিমাণ ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি দেশেও টাকা পাঠাতে পারবেন, নিজের ফ্যামিলিকে ওইখানে শিফট করাইতে পারবেন। দেশে থাকতে হচ্ছে না, দেশের পচা রাজনীতি, দুর্নীতি, এত আনসেফ থাকার দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে আপনি মেইন কথা, আপনি ভালো থাকবেন, আপনার লাইফস্টাইল চেঞ্জ হবে। সব যে সুবিধা আছে তা কিন্তু না। আপনি 5 বছর নিজের ফ্যামিলি ছাড়া দেশের বাইরে থাকবেন, ব্যাপারটা কিন্তু খুব বেশি মজার না।
ফ্যামিলি হচ্ছে একটা ব্লেসিং, আমি এটা মনে করি। আমি ইন্ডিয়াতে গেছিলাম, ঘুরছিলাম, 7 দিনের মতো ছিলাম। আমার খালি মনে হয়েছিল আমি কখন দেশে ঢুকবো, কখন আমি টঙের দোকানে 1 কাপ চা খাবো, হ্যাঁ, কখন মামা আমার 1 কাপ চা দেন। আমার অস্বস্তি লাগছিল ইন্ডিয়া যায়। ইন্ডিয়া কিন্তু অনেক সুন্দর জায়গা, আমি সিকিম গেছিলাম, দার্জিলিং গেছিলাম, অনেক সুন্দর জায়গা। তারপরেও দেশের প্রতি যে টানটা সেটা থাইকা যায়, এটা একটা বড় অসুবিধা আমি মনে করি। কারণ আপনি নিজের দেশ থেকে অন্য একটা দেশে চলে যাবেন, এটা একটা অসুবিধা। এবং নিজের ফ্যামিলি ছাড়া আপনি থাকবেন একটা হিউজ টাইম। আরেকটা যে জিনিস হচ্ছে আপনার, যারা আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট, যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, আই মিন পড়াশোনা একটা গজব মনে হয়, পড়াশোনা থেকে বাইচা যায় কোনো মতে, তাদের জন্য দেশের বাইরে যাওয়া সুইটেবল না। কেন সুইটেবল না? কারণ ওই দেশের বাইরে আমেরিকা বা কানাডার পড়ানোর স্টাইল অনেক ডিফারেন্ট। ওরা ডেইলি পরীক্ষা নিবে, ডেইলি রিসার্চ, আপনি কতটুকু আগাইলেন। আমাদের দেশে দেখেন 2টা সিটি দেন, 2টা মিড দেন, এরপরে পিএল এর আগে একটু কোপায় পড়াশোনা করেন, রেজাল্ট ভালো করেন, ও আই এম হ্যাপি। বাট দেশের বাইরে পড়াশোনা করা কিন্তু অনেক কষ্ট করে এবং প্রচুর পড়াশোনা। এই যে আমরা ফেসবুকে দেখি পোস্ট দেয়, অমুক জায়গায় ঘুরতেছি, তমুক জায়গায় ঘুরতেছি, এইসব ওরা 1 মাস পর পর 1 বা 2 দিনের জন্য ঘুরে, এবং তাদের কষ্টটা কিন্তু তারা দেখায় না। তাদের সেই 5 বছরের যে সাধনা, পিএইচডি করা সাধনা, সেটা কিন্তু তারা দেখায় না। তারা দেখায় অনেক বেশি চিলে আছে। সো বাইরে যাওয়ার সবচাইতে কষ্টকর দিক হচ্ছে আপনি ফ্যামিলি ছাড়া থাকতেছেন। এবং সেকেন্ড জিনিস, আপনার যদি পড়াশোনা করার মেন্টালিটি না থাকে, পড়াশোনা করতে ভাই কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, অবশ্যই আপনাদের ফার্স্ট গার্ল মেয়ে হবে, কারণ আমাদের টপার সব মেয়ে ছিল। এই ফার্স্ট গার্ল, ওরও পড়াশোনা করতে ভালো লাগে না, বিপদে পড়ে ঠেলার চোটে পড়ে। সো কিন্তু যাদের পড়াশোনা করার একদম মেন্টালিটি নেয় না, আমি পড়াশোনা একদমই পারতেছি না, বিএসসি কমপ্লিট হলে আমি শেষ, আমি এই সেক্টর থেকে চলে যাব, পড়াশোনা আমি আর আমার দ্বারা হবে না, মানে ওই টাইপের মেন্টালিটি যাদের, তাদের অবশ্যই দেশের বাইরে যাওয়া উচিত না। কারণ দেশের বাইরে যে একটা প্রচুর পড়াশোনা করতে হয়। তো অসুবিধা হচ্ছে 2টা, এবং সুবিধা অনেক বেশি। আপনার জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, মোটামুটি বেশ ভালো পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। তো দেশের বাইরে এই যে 2টা অসুবিধা যেটা আছে, সুবিধা এবং অসুবিধার কথা চিন্তা করে আপনি ডিসিশন নেবেন, আপনি দেশের বাইরে আদৌ যাইতে চান নাকি যাইতে চান না। এটা সবার আগে আপনাকে চিন্তা করতে হবে। তো আমি একটু হিংস দিচ্ছি, যদি আমি দেশের বাইরে যাইতে চাইছিলাম, মানে আমিও সন্দিহানে ভুগছিলাম আমি কি করব। তো আমি টুকটাক একটু হিংস দিচ্ছি, হয়তোবা আপনাদের যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা বেশি, তারা এটাই হেল্প হইতে পারে। তো প্রথম কথা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আপনারা যখন 3-2-তে থাকবেন, তখনই আপনারা ডিসিশন নেবেন আপনারা আদৌ দেশের বাইরে যাইতে চান কি চান না। কারণ 3-2-তে একটা ইম্পর্টেন্ট ডিসিশন আছে, আপনাদের মেজর নেওয়ার একটা ইম্পর্টেন্ট ডিসিশন থাকে, মেজর সাবজেক্ট। কি কি সাবজেক্ট জানি থাকে? পাওয়ার, ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, 3টা সাবজেক্ট থাকে। যারা পাওয়ার নেয় তাদের জন্য দেশের বাইরে যাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এবং পাওয়ার যদি নেন, আমাদের আনিন্দ্র নামে একটা ছেলে ছিল আমাদের ক্লাসে, সে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, সে পাওয়ার নিছিল, এবং তার জন্য দেশের বাইরে যাওয়া বেশ ভালো টাফ হয়ে গেছিল। কারণ পাওয়ারের যে থিসিস, পাওয়ার যে পেপার, এটা বেশ স্যাচুরেটেড, এবং এইটা নিয়ে বিদেশের লেকচারাররা একটু কম কাজ করে। সেই জন্য আমি মনে করব, যদি আপনারা দেশের বাইরে যেতে চান, অবশ্যই এটা আপনাকে 3-2-তে ডিসিশন নিতে হবে, আপনারা দেশের বাইরে আদৌ যাইতে চান কি চান না। তো ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, এই 2টার যে কোনো একটা নিবে, তাহলে দেশের বাইরে যাওয়াটা তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। ব্যাপারটা এমন না আপনি পাওয়ার নিচ্ছেন বলে আপনি দেশের বাইরে যাইতে পারবেন না, বাট একটু টাফ হবে। এবং পাওয়ারের সবচাইতে ভালো জায়গা আমেরিকা বা কানাডা না, পাওয়ার নেওয়ার সবচাইতে ভালো জায়গা হচ্ছে, বা ওইখানে পড়ার জন্য বেস্ট প্লেস হচ্ছে জার্মানি। জার্মানিতে পাওয়ার নিয়ে বহুত রিসার্চ হইতেছে। আমাদের যতগুলা এই যে দেখেন ট্রান্সফরমার দেখেন, অল্টারনেটর দেখেন, এগুলা বেশিরভাগই জার্মানিতে প্রডিউস হয়, এবং সেইখানে জিনিসগুলো অনেক ভালো। এবং এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার 4-1-এ একটা থিসিস টপিক বলতে একটা ব্যাপার আছে, থিসিস করেন, রাইট? আমার কথা কি শোনা যাইতেছে ঠিকঠাক মতো? 1-2 জন রেসপন্স করলে ভালো হইতো। Yes, Bhaiya, we can hear you. You are audible. ওকে, থিসিস টপিক। ইনসাদ ভাই শুনতে থিসিস পারতেছি। টপিক একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনারা দেশের বাইরে যাইতে চান, ধরেন আপনি ইলেকট্রনিক্স বা কমিউনিকেশন নিছেন,
এখন দেশের বাইরে যাইতে চান, এখন আজাইরে একটা থিসিস টপিক সিলেক্ট করলেন, এরপরে Recording কি করলেন, stopped. আজাইরে একটা থিসিস টপিক শুরু করলে কোনো মতে থিসিসটা শেষ করে ফেলাইলেন। এইটা খুব বড় একটা বোকামি। আপনি যদি দেশের বাইরে যাইতে চান, অবশ্যই আপনাকে জানতে হবে বর্তমানে এখন কি নিয়ে রিসার্চ বেশি চলতেছে, বর্তমানে দেশের বাইরে ভালো ভালো প্রফেসররা কোন কোন টপিক নিয়ে বেশি রিসার্চ করতেছে, কোন কোন টপিক নিয়ে বেশি আলোচনা আসতেছে বা পেপার বেশি পাবলিশ করতেছে, কোথায় কোথায় বেশি ইমপ্রুভ করতেছে। আপনি ট্রাই করবেন আপনার যে থিসিস টপিকটা একটু ওই রিলেটেড হোক। আপনি তো আর পিএইচডি যারা করতেছে ওই একদম ডিরেক্ট ওইভাবে থিসিস বা পেপার লিখতে পারবেন না। তো আপনি ট্রাই করবেন ওই লাইনে একটা থিসিস বানাইতে। এখন কথা হচ্ছে যে এটা আমি বুঝবো কিভাবে আমার থিসিস টপিক কোনটা হবে। আপনাদের বড় ভাইয়ারা আছে যারা বাইরে আছে, তাদের সাথে আলোচনা করবেন যে ভাই আমার থিসিস টপিকটা কি হবে, আপনার থিসিস টপিক কি ছিল, আপনার টিচার কোন আন্ডারে আপনি থিসিস করছেন, দেন সেইভাবে আপনার থিসিস টপিকটা বাছবেন। থিসিস টপিক বাছাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা তো আমাদের জব এক্সপেরিয়েন্স নাই বা কিছুই নাই। টিচাররা অবশ্যই আপনি কি নিয়ে থিসিস করছেন সেটা জানতে চাবে। যদি দেখে একটা হুমরা চুমরা থিসিস নিয়ে কাজ করছেন, যেটা অ্যাকচুয়ালি কোনো জাস্ট খালি লিখছেন আর আউটপুট বের করছেন কিছু একটা, ওটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে না। তো আপনারা দেশের বাইরে যাইতে চাচ্ছেন, আমি দেশের বাইরে যাওয়া নিয়ে কথা বলতেছি, থিসিস টপিকটা অবশ্যই ভালো থাকতে হবে এবং থিসিস টপিক থেকে অবশ্যই একটা পেপার বের করার ট্রাই করবেন। অবশ্যই আপনি যে সাবজেক্ট নিয়ে থিসিস করতেছেন, যে টপিক নিয়ে থিসিস করতেছেন, সেখান থেকে একটা পেপার বের করার ট্রাই করবেন। তো প্রথম কথা গেল থ্রি-টুতে আপনি ডিসিশন নেবেন আপনি কি করতেছেন, দেন থিসিস টপিকটা ভালো করে সিলেক্ট করবেন এবং একটা ভালো পেপার পাবলিশ করার ট্রাই করবেন। আপনাদের আইট্রিপলের বড় বড় ভাইয়ারা আছে, পেপার কিভাবে পাবলিশ করতে হয়, পেপার কিভাবে করতে হয় সেটা অনেকে ভালো জানবে, এটা আমি এত ভালো জানি না। নেক্সট হচ্ছে যে আপনার 4-1 থাকতেই ট্রাই করবেন আইএলটিএস এবং জিআরইর প্রিপারেশন নেওয়া শুরু করতে, এবং আইএলটিএস টা বেটার হয় 4-1 দিয়ে দেন। আইএলটিএস এর মেয়াদকাল আমার জানা মতে 2 বছর থাকে, আমার জানা মতে 2 বছরই থাকে। আইএলটিএস টা দিয়ে দিবেন, মোটামুটি ওই 2-2.5 বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আই থিঙ্ক এটা ভালো, এবং জিআরই প্রিপারেশন নেওয়া শুরু করবেন। সো দেশের বাইরে যারা যাইতে চান তাদের কি থাকতে হবে, পেপার থাকতে হবে একটা বা দুইটা, আইএলটিএস এর স্কোর ভালো থাকতে হবে, আইএলটিএস দেন জিআরই। আচ্ছা, জিআরই তে তো নরমালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কোয়ান্ট আর একটা হচ্ছে ভার্বাল। সো কোয়ান্ট মানে ওই ম্যাথমেটিক্স আর কি, ওই ম্যাথমেটিক্সে ট্রাই করবেন 170-এ 160 পাওয়ার। কোয়ান্টে যদি আপনি ভালো করেন তাহলে আপনি এটা ভালো, এবং জিআরই টোটাল 340-এর মধ্যে ট্রাই করবেন অবশ্যই 310-এর বেশি রাখা, তাহলে আপনি ভালো টপ র্যাঙ্কের ভার্সিটি যাইতে পারবেন। বাট ভুলেও যাতে 300-র নিচে না আসে, 300-র নিচে যদি আসে তাহলে জিআরইতে আরেকবার দিবেন। সো ট্রাই করবেন 4th ইয়ার থাকতে জিআরই প্রিপারেশন নেওয়া শুরু করতে। ওই যে ডিসিশন নেবেন আপনি আগে কোথায় যাইতে চান, দেন জিআরই প্রিপারেশন নেওয়া শুরু করবেন, এবং ভার্সিটি থেকে বের হওয়ার 5 থেকে 6 মাসের মধ্যে আপনার যাতে পেপার, আইএলটিএস, জিআরই, টোফেলস এগুলো সব রেডি থাকে। এবং এখানে রেজাল্ট একটা ব্যাপার আছে, রেজাল্ট ভালো থাকা অবশ্যই একটা পজিটিভ দিক, যার রেজাল্ট যত ভালো এটা অবশ্যই একটা বেনিফিট। দ্যাট ডাজন্ট মিন রেজাল্ট খারাপ মানে আমি বাইরে যাইতে পারবো না, অবশ্যই বাইরে যাইতে পারবেন, বাট রেজাল্টটা ভালো থাকাটা ভালো আর কি। সো গেল, আপনি 6 মাসের মধ্যে হাবিজাবি গুলো রেডি করবেন। রেডি করার পরের প্রসেস হচ্ছে বিভিন্ন প্রফেসর আছে, তাদেরকে আপনি মেইল করবেন কোন প্রসেসরের আন্ডারে আপনি কাজ করতে চান। মেল টেল করার সময় খুব সম্ভবত সেপ্টেম্বর থেকে শুরু হয়, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাস মেল করার সময় থাকে। এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করা, যে যে ভার্সিটিতে আপনার লেকচারার গুলো ডাকতেছে সেই ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, দেন অ্যাডমিশন হয়ে যাবেন বা অ্যাডমিট হবেন। এখন দেশের বাইরে যাওয়ার দুইটা স্কলারশিপ, একটা আছে স্কলারশিপ আর একটা আছে মেবি অ্যাসিস্ট্যান্টশিপ। স্কলারশিপে মেবি আপনাকে, যদি আমি পিএইচডির কথা বলি, 1st ইয়ার এবং 4th ইয়ারে মেবি আপনাকে কোনো কিছু না করেই তারা টাকা দিবে, বেশ ভালো অ্যামাউন্টের টাকা দিবে। আর অ্যাসিস্ট্যান্টশিপ হয়তোবা আপনাকে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে, হয়তোবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে, যাই থাকুক সেগুলোর জন্য অ্যাপ্লাই করবেন। সো যদি দেশের বাইরে যাইতে চান
প্রথম কথা হচ্ছে আগে থেকেই সিলেক্ট করবেন, বা 4-1 থেকে আপনি ডিসিশন অবশ্যই হইতে হবে আমি দেশের বাইরে যাব, এবং আমি এটা ফিল করি দেশের বাইরে যাওয়া সবচাইতে বেস্ট অপশন। কারণ ভাই বাংলাদেশে থাকা ভালো না, বাংলাদেশ এতটাও আহামরি সুন্দর জায়গা না। ওই 2-3টা অবস্ট্যাকল থাকবেই, যে দেশের বাইরে গেলে আমার কি জানি হবে, আমার ফ্যামিলি ছেড়ে দূরে থাকতে হবে, আমি দেশ ছেড়ে দূরে থাকবো, এবং মোটামুটি 5টা বছর একটু কষ্ট করতে হবে, এরপরে আপনি উন্নত জীবনযাপন করতে পারবেন। তো আমার যদিও দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল না, তারপরে আমি হালকা একটা বেসিক আইডিয়া দিলাম, হয়তোবা কাজে লাগতে পারে। এখন যারা দেশের বাইরে যাইতে চান না আমার মতো, প্রথম কথা দেশের বাইরে আমি কেন যাইতে চাই না, বা আমি স্টুডেন্ট হিসেবে ফার্স্ট অফ অল বেশি একটা ভালো ছিলাম না, আমার পড়াশোনা করতে খুবই বিরক্ত লাগতো, মানে পড়াশোনাটা আমার বিষের মতো লাগে, মানে আমি ঠেলাই পয়রা পড়াশোনা করতাম, মানে আমি আবার দেশের বাইরে যাব, আবার 5টা বছর পড়াশোনা করবো, ভাই এর চেয়ে আমার মেডিকেলে পড়লেই তো ভালো ছিল, আমি 14-15 বছর পরে একটা ভালো ডাক্তার হইতাম। এটা আমার পার্সপেক্টিভ ছিল, যে আমার পড়াশোনা করতে ভাল লাগে না, আমি আর পড়াশোনা করতে পারবো না, আমি 1.5 বছর কষ্ট করুম, 1.5 বছর কষ্ট করে আবার 5 বছর পড়াশোনা করুম, ওই পড়াশোনা জিনিসটা আমার ভালো লাগে না, এই একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার ছিল, আমি বাপ মায়ের একমাত্র সন্তান, আমি যদি দেশের বাইরে থাকি আমার বাপ মারে, তো এইখানে একটা প্রবলেম আছে। আরেকটা হচ্ছে আমার দেশ অনেক ভালো লাগে, হ্যাঁ দেশের বাইরে অবশ্যই যাব, ঘুরতে টুরতে যাব, এটা আমার পার্সপেক্টিভ ছিল। তার মানে এই না যে আপনাদের পার্সপেক্টিভ এটা হবে, আপনাদের পার্সপেক্টিভ অবশ্যই থাকা উচিত, আপনারা দেশের বাইরে যান, কারণ দেশের বাইরে সুন্দর জীবন অপেক্ষা করতেছে। কিন্তু এটা ভাববেন না দেশের বাইরে গেলে আমি স্বর্গে চলে আসছি, আমার নামাজ পড়ার কি দরকার, আমি দেশের বাইরে চলে আসছি আমার আর পড়াশোনা করার দরকার নাই। আপনাকে 5টা বছর অনেক বেশি পড়াশোনা করতে হবে, এমআইসি তে যে পড়াশোনা করতেছেন এর 4 থেকে 5 গুণ বেশি পড়াশোনা করতে হবে, এটা মাথায় রাখেন। এই মেন্টালিটি রেখে আপনারা দেশের বাইরে যাবেন, এবং অবশ্যই দেশের বাইরে ভালো একটা কিছু অপেক্ষা করতেছে। সেকেন্ড কেসে আসি, আমি যেটা হলো বিসিএস। আমি পাওয়ার সেক্টর বলার আগে পাওয়ার সেক্টরে চাইতে ভালো ভালো যে অপশন গুলা, সেটা অবশ্যই আমি আপনাদের বলবো, কারণ আমি আপনাদের অবশ্যই বলবো না আপনারা পাওয়ার সেক্টর প্রিপারেশন নেন। আচ্ছা, বিসিএস সম্পর্কে আমরা সবাই জানি, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, আপনি বিসিএস ক্যাডার মানে আপনি সামথিং এলস। যাই হোক, কথা হলো যে বিসিএস এর অনেকগুলা সুবিধা আছে, অনেকগুলা কিছু অসুবিধা আছে, খুব বেশি অসুবিধা নাই। বিসিএস এর একটু সুবিধাগুলা বলে দেই, কারণ আমিও বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম যখন আমার ইলেকট্রিক্যাল রিলেটেড পড়াশোনা শেষ হয়ে গেছিল, তখন আমি বিসিএস রিলেটেড পড়াশোনা শুরু করছিলাম। এখন আমি টুকটাক বিসিএস এর প্রিপারেশন নেই, আমার কাছে বই আছে। সো আমি বিসিএস সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি আপনাদের। বিসিএস এর প্রথম ভালো দিক হচ্ছে প্রমোশন। আপনি যদি বিসিএস ক্যাডার হন 3 বছর, 5 বছর, 7 বছর, আপনি প্রমোশন পাবেন, সিট খালি থাকুক বা না থাকুক, আপনি প্রমোশন পেতে পেতে একটা সময় সচিব পর্যন্ত হইতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা কিছু। হ্যাঁ, আপনি সচিব, আপনি দেশের নীতি নির্ধারক পর্যায়ে চলে গেছেন, আপনি দেশের ভালোর জন্য কাজ করবেন, ডিরেক্ট দেশের বড় সড়ো যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনি প্রমোশন পাইতে পাইতে যখন টপে চলে যাবেন তখন করতে পারবেন। এবং বিসিএস ক্যাডার আমি যদি বলি শুরুতেই উপকমিশনার হয়তো ওই বা অ্যাডমিন ক্যাডারের কথা বললাম আমি, শুরু থেকে আপনি দেশের মানুষের জন্য কাজ করতে পারবেন, এটা অনেক ভালো একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে ভাই, সবচাইতে বাংলাদেশে থাকার দরকার 2টা জিনিসের দরকার নরমালি, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে পাওয়ার। আপনি যদি বিসিএস ক্যাডার হন মাশাআল্লাহ আপনার ভালো পাওয়ার আছে, হ্যাঁ আপনাকে কেউ কিছু করার সাহস একটু কম থাকে, বাংলাদেশে থাকতে গেলে একটু একটু পাওয়ারের দরকার আছে, এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা ভাই, বিসিএস একটা বিসিএস ক্যাডারের যে সম্মান সেটা আমরা বুঝি, গ্রামে মানে নরমালি গেলে একটা বিসিএস ক্যাডারকে একটু অন্যভাবে দাম দেয় যদি সে বাংলাদেশে থাকতে চায়, এবং সমাজে তার একটা ভালো একটা পজিশন আছে, সে ভালো একটা ভাইব দ্বারা করাইতে পারে, তার কথায় সমাজের একটা দাম আছে, তার সে একটা কথা বলবে অনেকেই বলবে না সে এটা বলছে, সে যদি ভুলও বলে মানুষ এটা মনে করে ভুল বললেও এটা ঠিক হইতে পারে। যেমন জিনিসটা হচ্ছে আমি যখন পড়াইতে যাইতাম স্টুডেন্টদের ইন্টারদের, যখন আমি ক্লাসে ভুলভাল পড়াইতাম বা ঠিক মতো পড়াইতে পারতাম না, তখন স্টুডেন্টরা মনে করতো যে আমি হয়তো বা বুঝতে পারতেছি না, টিচারের কোনো দোষ নাই, ব্যাপারটা এরকম হয়ে যায়। বাট যদি একটা প্রাইভেট ভার্সিটি স্টুডেন্ট পড়াইতে যায়, টিচাররা এটাই ফিল করে মনে কিছু পারে না, আমার বুঝাইতে পারতেছে না। সো বিসিএস ক্যাডার একটা ভুলভাল কথা বললে ওইটার একটা ভ্যালু থাকে, আর ঠিক কথা বললে তো এটার ভ্যালু আলাদা থাকেই।
আরেকটা যে জিনিস হচ্ছে বিসিএস চাকরির ডাইভার্সিটি অনেক বেশি। ডাইভার্সিটি বলতে আপনি বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ সুবিধা পাবেন। বিভিন্ন জায়গায় বলতে হচ্ছে আপনার, আপনি মনে করেন ফার্স্টে ভূমি অফিসে চাকরি করতেছেন, এরপর আপনি ডিসি অফিসে চাকরি করতেছেন, এরপর আপনি অর্থ মন্ত্রণালয় উপসচিব হিসেবে গেছেন। মানে আপনি ভ্যারাইটিস কাজ দেখবেন, নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, প্রত্যেকটা জায়গা সম্পর্কে আপনার একটা ভালো একটা আইডিয়া হবে, নিজেকে বাইন্ডিংসে রাখতে হবে না, সারা জীবন একটা কাজ করতে হবে না। মানে এখানে অনেক বেশি ডাইভার্সিটি, মানে অনেক বেশি ডাইভার্ট অনেক, এবং এটা অনেক ভালো। সরাসরি আপনি পাবলিকের সাথে ডিলিং করতে পারবেন, মানুষের সাহায্য করতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন, মানে দেশের উন্নয়নমূলক কাজে আপনি নিজেকে অংশগ্রহণ করতে পারবেন। এটা অনেক বড় কিছু। যেমন আপনি ফরেন ক্যাডার হইলে আপনি চায়নার সাথে কি পলিসি হচ্ছে এইখানে আপনি অংশগ্রহণ করতে পারতেছেন, এটা নিজের থেকে একটা বড় একটা একটা ভাব আসে এবং নিজের মধ্যে ভালো লাগে। বাট কিছু অসুবিধাও আছে, বিসিএস ক্যাডারে বেশ কিছু অসুবিধা আছে, যার কারণে আমার খুব বেশি যে টানে বিসিএস ক্যাডার টানা। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে দুর্নীতি, এই জিনিসটা একদম অতিরিক্ত। আমি লেখলাম না পুরোটা। বিসিএস ক্যাডার যদি আপনি হন, আপনার আশেপাশে ডাইনে বায়ে সবাই করাপশন করতেছে। এখন আপনি যদি সৎ থাকেন, আপনার উপর মেন্টাল প্রেশার আসবে, ফিজিক্যাল প্রেশার আসবে, চাকরির উপর প্রেশার আসবে, বহুত প্রেশার আসবে, এবং আপনাকে সৎ থাকতে অনেক কষ্ট করতে হবে। মানে আপনি নিজে থেকে অনেস্ট থাকতে অনেক কষ্ট হবে। এমন না যে বিসিএস ক্যাডার সবাই ডিসঅনেস্ট, বেশিরভাগ বিসিএস ক্যাডারই মনে করেন অনেস্ট, বাট কথা হচ্ছে যে তাদের অনেস্ট থাকতে হইলে অনেক কষ্ট করতে হয়, অনেক জায়গায় যুদ্ধ করতে হয়, নিজের মনের সাথে যুদ্ধ করতে হয়। সামনে 1 কোটি টাকা পয়রা আছে, এটা আমি নিব কি নিব না, তখন না অনেস্টিটা চইলা যায়, অনেক ক্ষেত্রে অনেস্টিটা চইলা যায়। সো এই যে অনেস্ট থাকার ব্যাপারটা, সেটা বিসিএস ক্যাডারে একটু ক্ষীণ, কারণ আপনি অনেস্ট থাকতে পারবেন কিনা এটার সম্ভাবনা বেশ ক্ষীণ। সেকেন্ড কথা, ধরেন আপনি অনেস্ট, বাট আপনার স্যালারি দেখেন 22,000 টাকা বেসিকে শুরু হবে, একটা ইনক্রিমেন্ট পাবেন শুরুতে 23,100 টাকা। 23,100 টাকায় টোটাল স্যালারি হবে আপনার 40,000 টাকা। 40,000 টাকায় না সংসার চালাইতে অনেক কষ্ট হয় সত্যি বলতে। মানে ঢাকায় থাকতে গেলে 40,000 টাকা খুব বেশি টাকা না। তার মানে আপনার, যেহেতু আপনি একটা ক্যাডার, আপনার নিজের পিছনে একটা খরচ আছে, আপনার শার্ট ভালো থাকতে হবে, প্যান্ট ভালো থাকতে হবে, নিজের মানে নিজের একটা চর্চা করতে হয়, এই একটা ব্যাপার। কারণ আপনি বড় বড় স্যারদের সাথে মিটিং করতেছেন, এখানে একটা আপনার চিরা গেঞ্জি মিঞ্জি পরে গেলে তো ঝামেলা। তো আপনাকে নিজের পিছনে একটা খরচ হয়। তো 40,000 টাকা খুব বেশি টাকা না। এখন কথা হলো যে বেতন কম, আপনি যদি সৎভাবে জীবন যাপন করতে চান, এই বেতনটা আপনার কাছে খুবই কম এবং আপনার চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে, এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে, না আরো কয়েকটা অসুবিধা আছে, সুবিধা খালি যে সুবিধা আছে তাই না, আরেকটা অসুবিধা আছে, একটা সম্পূর্ণ বিসিএস ক্যাডার হইতে 4 বছর সময় লাগে। এই 4টা বছর বিসিএস ক্যাডারের পিছে আপনাকে দেওয়া লাগবে, এবং এই 4টা বছর আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ওই 4টা মিনিমাম 4 বছর লাগবে, আমি মিনিমামের কথা বলছি আর কি। এই 4 বছর আপনাকে অনেক কষ্ট করতে হবে। আপনি 4 বছর বেকার থাকবেন, বেকার লাইফ এনজয় করতে হবে, যদিও বেকার লাইফ এনজয় করার জিনিস না। এবং 4 বছর যে আপনার এই ট্রিপলি রিলেটেড পড়াশোনা করছেন, এগুলা কোনো কাজে লাগবে না। এটা একটা বড় কষ্ট, যে সারা জীবন আমি সায়েন্স নিয়ে পড়লাম, এখন আমি উল্টা পাল্টা জিনিসটা ডিলিংস করব, এই ব্যাপারটা খুব বেশি কাজে লাগবে না। আর বিসিএস এর যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা হচ্ছে আপনার মুখস্থ নির্ভর প্রিপারেশন। যারা মুখস্থ বিদ্যায় দুর্বল, তাদের বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা খুবই ছিল। আর অনেক বেশি কম্পিটিশন, সিট সংখ্যা খুবই কম, যদিও আমরা দেখি সিট 2000 প্লাস, কিন্তু শিক্ষা ক্যাডারে প্লাস 1000-1200 চলে যায়। তার মানে 1000 বা 500 হচ্ছে জেনারেল ক্যাডার থাকে, 500 হচ্ছে টেকনিক্যাল ক্যাডার থাকে। তো আমাদের ইলেকট্রিক্যালে টোটাল সিট মনে করেন 600-700। এই 600-700 জন্য আপনাকে কঠোর বিশাল, মানে অনেক মানুষ পরীক্ষা দেয়। তো চাকরি অনেক লেন্দি প্রসেস, নিশ্চয়তা অনেক কম, মুখস্থ নির্ভর পড়াশোনা, যেটা হচ্ছে স্যালারি কম, দুর্নীতি বাজ হইতে পারেন আপনি। এই কয়েকটা অসুবিধা আছে বিসিএস ক্যাডারে। এছাড়া বিসিএস ক্যাডারে সবই সুবিধা। আই মিন আপনি একটা ক্যাডার, মানে আপনি একটা ক্যাডার, এটা নিজের কাছে একটা ভাব আসে। ডাইভার্সিটি অনেক বেশি, সম্মান পাওয়া যায়, দাম পাওয়া যায়, আর আপনি দেশের নীতি প্রণয়নে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এই সুবিধা অসুবিধাগুলা নিজে চিন্তা করবেন, আমি এখানে যাইতে চাই কি চাই না,
অসুবিধাগুলোও দেখবেন, দেখার পরে আপনি আসবেন। হয়তো বা আপনার মনে হচ্ছে পাওয়ার থাকার কি দরকার, এখন আমার কাছে মনে হচ্ছে পাওয়ার থাকার আসলেই দরকার। তো এই গেল সুবিধা অসুবিধা। বিসিএস এর হচ্ছে আপনার 3 ধাপে পরীক্ষা হয়। 3টা ধাপ হচ্ছে, একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে রিটেন, আরেকটা হচ্ছে কি আপনার ভাইবা। প্রিলি, রিটেন, ভাইবা। তো বিসিএস প্রিপারেশন কেমনে নিবেন এটা তো আমি জানি না। কথা হচ্ছে বিভিন্ন ধরনের কোচিং আছে, বিভিন্ন ইউটিউব ভিডিও আছে, কিভাবে আপনি বিসিএস পড়াশোনা শুরু করবেন, কিভাবে নিজের রুটিনটা সেট করবেন, এই সম্পর্কে আমি এত ভালো আপনাদের ইন ডিটেইলস বলতে পারবো না, কারণ আমি তো নিজে বিসিএস ক্যাডার না, বা আমি নিজে 41 বিসিএস ও দিতে পারি নাই চাকরির লাগা। সো 3টা আছে। প্রিলিতে 200 মার্কসের পরীক্ষা হয়, এখানে আপনার 110 থেকে 120 পাইলে সেফ মার্কস। রিটেনে হচ্ছে 900 মার্কসের রিটেন থাকে, আপনার 450-তে পাস, কিন্তু পাস করে লাভ নাই, মিনিমাম 550। যদি নন ক্যাডারও পাইতে চান 550 থেকে শুরু হয়। দেন ভাইবা, ভাইবা তো বেশ ভালো পরিমাণ ঝালাই করে নেই ছেলেটা কেমন বা কেমন না। সো এইখানে কোনো আপনার ম্যাথমেটিক্স আছে, প্রিলিতে হচ্ছে আপনার খুব সম্ভবত 15 মার্কসের ম্যাথ, 15 মার্কসের মেন্টাল এবিলিটি, মানে 30 মার্কস আপনার আয়ত্তে আছে। আর বিজ্ঞানে মনে হয় 15, এই 45 মার্কস সায়েন্সের স্টুডেন্টের আয়ত্তে। বাকি সবই কিন্তু মুখস্থ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়বলি, নৈতিকতা, ভূগোল, এই হাবিজাবি আছে, এটা আপনারা দেখে নিন, কোনো সমস্যা নাই। রিটেনেও সেম, ম্যাথে মেবি 50 মার্কস থাকে, মেন্টাল এবিলিটিতে 50-100 মার্কস, পুরো 900 মার্কস গদবাধা জিনিস থাকে। তো প্রিপারেশন নিতে বেশ ভালো কষ্ট। ভাইভাতে অবশ্য খুব বেশি বড় কিছু না, ভাইভাতে নিজের সম্পর্কে জিজ্ঞেস করে, আন্তর্জাতিক বিষয়বলি সম্পর্কে জিজ্ঞেস করে, এরপরে হচ্ছে যে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করে, বর্তমান কি ঘটনা চলতেছে সেগুলো জিজ্ঞেস করে। আর এক একটা ক্যাডার, যে ক্যাডার আপনি ফার্স্ট চয়েস দিচ্ছেন সেই ক্যাডার রিলেটেড ভাইভাতে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই সবগুলা ধাপ পার হয়ে আপনাকে একজন ক্যাডার হইতে হবে, যেটা মিনিমাম 4 বছরের মতো সময় লাগে। বাট বিসিএস ক্যাডার হইতে পারলে বাংলাদেশের জন্য বেস্ট। আপনি যদি বাংলাদেশে থাকতে চান, আপনি বিসিএস ক্যাডার হন, এটা বেস্ট, এটা আসলে বেস্ট। সবকিছু চিন্তা করলে সুবিধা অসুবিধা সব সেক্টরে আছে, বাট বিসিএস ক্যাডার বেস্ট। থার্ড যে অপশনের কথা বলবো সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল জব বা বিসিএস ক্যাডারের আরো একটা সুবিধা আছে। বিসিএস এর প্রিপারেশন যদি নেন, আপনার আদার যত গভর্নমেন্ট জব আছে প্রশাসনিক, ওগুলার প্রিপারেশন হয়ে যায়। মানে বিসিএস ক্যাডারে প্রিলির প্রিপারেশন আপনি নেবেন, যতগুলা আদার বাকি গভর্নমেন্ট জব আছে যেগুলার প্রশাসনিক পদে কিছু মানুষ নাই। যেমন আমি মনে করেন অ্যাপ্লাই করছিলাম সুন্দরবন গ্যাস ফিল্ড, যেখানে আমার আসছিল, সেখানে আমার পোস্ট ছিল 3টা, বাট প্রশাসনিক পোস্ট ছিল 10টা। এটার প্রিপারেশন আর বিসিএস এর প্রিপারেশন সেম, মানে ওই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান হাবি জাবি দিয়ে ভরে রাখছে, ঠিক আছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর ম্যাথ থাকে। তো আপনি যদি বিসিএস প্রিপারেশন নেন, 4 বছর সময় লাগতেছে, ঠিক আছে, কথা ঠিক, বাট এই 4 বছরের মধ্যে আপনি যদি বিসিএস প্রিপারেশন ভালোভাবে নেন, আপনার অনেক গভর্নমেন্ট জব আছে যেখানে আপনার খুব সহজেই হয়ে যাবে। বাট হয়তো বা বিসিএস ক্যাডার হইতে 4 বছর সময় লাগে। তো এইটা একটা ভালো অ্যাডভান্টেজ। কিন্তু তারা বিসিএস ক্যাডারে যাইতে যাবেন না, তারাই যাবেন না যাদের আমার হলো, যারা একটা মনে করেন যে একেবারেই করাপশনের সাথে যুক্ত হইতে চান না। আমি অবশ্যই, কেউ করাপশনের সাথে যুক্ত হইতে চায় না, বাট এইখানে কোনো না কোনো ভাবে একটু না একটু যুক্ত হয়েই যাবেন, এই একটা ব্যাপার। মেইন কথা হচ্ছে যে আর যাদের মনে করেন যে চাকরি হইতেছে না 4 বছর, কোনো প্রবলেম নাই, আমার ফ্যামিলি সাপোর্ট আছে, আমার ফ্যামিলি সাপোর্ট করতেছে, সো আমি বিসিএস প্রিপারেশন নিতেই পারবো। তো তারা বিসিএস প্রিপারেশন নেবেন। যাদের একটা ফ্যামিলির উপর প্রেশার আছে, নিজের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং দেখতেছেন যে আপনার মুখস্থ বিদ্যা খুব বেশি স্ট্রং না, আপনি ভালো পড়া মজা পাইতেছেন না আদার পড়াশোনা, তাদের বিসিএস প্রিপারেশন শুরুতেই নেওয়া ঠিক না। তাদের, আমাদের ইলেকট্রিক্যালে যদি আমি বলি, তাদের বিসিএস প্রিপারেশন নেওয়া শুরুতেই ঠিক না। তারা নয় প্রাইভেট যে কোনো একটা জবে চলে যান, আদারওয়াইজ পাওয়ার সেক্টরের জব প্রিপারেশনে আসেন। আমি এখন পাওয়ার সেক্টরের জব প্রিপারেশন নিয়ে কথা বলবো। পাওয়ার সেক্টর, আচ্ছা, প্রথম কথা, পাওয়ার সেক্টরের অ্যাডভান্টেজেসও আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে। আমি
অ্যাডভান্টেজেস গুলো আগে বলি। হ্যাঁ, প্রথম কথা, বিসিএস ক্যাডারে আপনার 4 বছর সময় লাগে, 4 বছর। আর আপনি পাওয়ার সেক্টরের জব প্রিপারেশন যদি একটু ভালোভাবে নেন, 6 থেকে 8 মাস প্রিপারেশন টাইম লাগবে, এর বেশি লাগবে না। তাহলে 6 থেকে 8 মাস আপনি যদি প্রিপারেশন নেন, আপনি পাওয়ার সেক্টরে জব পাবেন। এবং 6 থেকে 8 মাস ভালোভাবে পড়তে হবে। যে পিএল এর পরে যেমনি পড়েন না, পরীক্ষার আগে 10-12 ঘন্টা, এরকম 6 থেকে 8 মাস পড়তে হবে, বেশি না। এটা বিসিএস এর মতো লেন্দি কোনো প্রসেস না, পরীক্ষা যেমন ঠুসঠাস হয়ে যাবে, বুঝবেন না। তো প্রথম সুবিধা, অনেক কম সময় আপনি একটা ভালো জব পাচ্ছেন, একটা সরকারি জব পাচ্ছেন। এটা অনেক বড় একটা সুবিধা, যেখানে বিসিএস ক্যাডারে 4 বছর লাগে। মাথায় রাখবেন এগুলো। সেকেন্ড সুবিধা হচ্ছে যে আপনি টেকনিক্যাল জব করতে পারতেছেন। টেকনিক্যাল মানে আপনি যে রিলেটেড পড়াশোনা করছেন, এই যে ছোটবেলা থেকে, মানে সরি আই মিন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে ট্রান্সফরমার, ডিসি সার্কিট, তারপর ইন্ডাকশন মোটর, এই যে রিলেটেড পড়াশোনা করতেছেন, আপনি সেই রিলেটেড জব করতে পারতেছেন। মানে আপনার সবকিছু পড়াশোনার আয়ত্তে। মানে আপনি জব যখন করবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং অনেক ভালো লাগার সৃষ্টি হবে, জিনিসগুলো জানতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। এবং টেকনিক্যাল জব করতে পারা, এটা আল্লাহর কাছে একটা ব্লেসিং, আমি এটা মনে করি। মানে আমি সারা জীবন যে পড়াশোনাটা করতেছি, মানে ক্লাস 9 থেকে যদি শুরু করি, সেই মোশন, সেই উপর থেকে নিচে পড়তেছে স্থিতিশক্তি, বিভব শক্তি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, পাওয়ার সেক্টরে, সেই 9 থেকে প্রত্যেকটা টপিক আপনার কাজে লাগবে। এবং প্রত্যেকটা টপিক যখন কাজে লাগতেছে, যখন এটা আপনি ফিল করবেন, তখন খুব মজা লাগবে এবং জবটা সম্পর্কে একটা ভালো একটা ভাইব চলে আসবে। এইটা একটা বড় অসুবিধা। আপনি কি করতে পারতেছেন? টেকনিক্যাল জব করতে পারতেছেন এবং আপনার সাবজেক্ট রিলেটেড জব করতে পারতেছেন। বাংলাদেশে মনে হয় 1% মানুষও নাই যারা তাদের সাবজেক্ট রিলেটেড জব করে। এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি আমার সাবজেক্ট রিলেটেড জব করার জন্য। তার যে সুবিধাটা হচ্ছে, আমি লিখছিলাম অবশ্য কিছু কিছু। আপনি ধরেন ইলেকট্রিক্যালে আছেন, পাওয়ার সেক্টরে জব করেন, আপনি কি ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের কাজ করেন, বা আপনি পাওয়ার সেক্টরে নাই, আপনি গ্যাস সেক্টরে আসছেন। তার মানে কি, আপনি দেশের প্রত্যেকটা মানুষকে ইলেকট্রিসিটি পাওয়াইতে সাহায্য করতেছেন। ঠিক আছে, সরাসরি কোনো মানুষকে আপনি হেল্প করতেছেন না, বাট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের কাছে আপনি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছেন। মানে মানুষের আপনি কাজে আসতেছেন। আপনি একজন মানুষ যে আরেকটা মানুষের কাজে আসতেছেন, তার মানে কি, আপনি মানুষের সেবা করতেছেন। এটা হচ্ছে সেবার একটা অন্য, মানে ভালো একটা দিক। আপনি দেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করতেছেন। ঠিক আছে, প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি দেশকে সাহায্য করে, বাট আমরা মেবি একটু বেশি সাহায্য করি। মানে আমরা সরাসরি ইলেকট্রিসিটিটা পৌঁছায় দিই। মনে করেন এনার্জি প্যাক কোম্পানি, হ্যাঁ ধরেন এনার্জি প্যাক কোম্পানি এখন কি করতেছে, এনার্জি প্যাক কোম্পানি ট্রান্সফরমার বানাচ্ছে। এখন ওদের ট্রান্সফরমার আমি লাগাইলাম, তাহলে ওরা কি দেশের কাজে আসলো? আমি এখন কি করলাম, এনার্জি প্যাকের ট্রান্সফরমার নিলাম না, তোর ট্রান্সফরমার আমি নিব না, আমি কি নিব, এবিবি ট্রান্সফরমার নিব। তার মানে কি, তখন এনার্জি প্যাকের ওই ট্রান্সফরমারটা দেশের কাজে আসতেছে না। যাই হোক, এনার্জি প্যাকও দেশের জন্য কাজ করে। বা আমি যদি বলি, সব প্রাইভেট সেক্টরই দেশের জন্য কাজ করে, বাট আমি দেশের একদম সরাসরি সেবা দিতে পারতেছি, দেশের প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে পারতেছি। এইটা আমার কাছে একটা সেলফ রেসপেক্টের ব্যাপার চলে আসে। আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের সেবা করতেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার পাওয়ার সেক্টরে আসতে কাজে লাগাইছে, সেটা হচ্ছে পাওয়ার সেক্টরের বেতন। পাওয়ার সেক্টরের বেতন অনেক বেশি, মাশাআল্লাহ অনেক বেশি। মানে বেসিক স্যালারি বেশিরভাগেরই 50,000 থেকে শুরু। 50,000 বেসিক, মানে আপনি যদি পাওয়ার সেক্টরে আসেন, আপনার মিনিমাম স্যালারি 80,000 হবে। 80,000 বর্তমানে আমাদের কাছে বেশ ভালো একটা বেতন, এবং এই বেতনে আপনি সংসার সুন্দর করে চালাইতে পারবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে পাওয়ার সেক্টরে দুর্নীতি মোটামুটি অনেক কম। একদম টপ লেভেলে যারা, তারা বাদে আমরা যারা ছোটখাটো পর্যায়ে আছি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলি, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বলি, এরা না দুর্নীতি করার চান্সই পায় না। সত্যি কথা, দুর্নীতি করার চান্সই পায় না। দুর্নীতি করবে কি? আর উপর থেকে আপনার কোনো প্রেশার আসবে না, আপনাকে করাপশন করতে হবে। নিচ থেকে কোনো প্রেশার আসবে না, আপনাকে করাপশন করতে হবে। মানে আপনি দুর্নীতি থেকে মুক্ত থাকবেন। এবং আপনি যদি চান, সৎভাবে অনেক সুন্দরভাবে আপনি লাইফ লিড করতে পারবেন, যেটা কিন্তু আপনি অ্যাডমিন ক্যাডারে পারতেন না। এটা অনেক বড় একটা সুবিধা। আমি সেই জন্যই পাওয়ার সেক্টরে আসতে বলবো মানুষকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে জব অনেক রিল্যাক্সের।
আপনি মোটামুটি ঘুমায় ঘুমায় জব করতে পারবেন, এটা বুঝবেন না যে আপনি জব করতেছেন। এই হচ্ছে সুবিধা, বেতন বেশি, সব থাকতে পারবেন, অনেক তাড়াতাড়ি একটা জব পাবেন, টেকনিক্যাল জব করতেছেন যেটা আপনার কাছে মজা লাগবে। তার মানে এই না যে অসুবিধা আছে, তার মানে এই না যে এখন আমি বিসিএস এর প্রিপারেশন কেন নিতেছি না। অসুবিধাগুলা বলি, হ্যাঁ। আচ্ছা, তো অসুবিধাগুলো আমি বলি। অসুবিধা হচ্ছে পাওয়ার সেক্টরে প্রমোশন স্কোপ গুলা হচ্ছে ট্রায়াঙ্গুলার। মানে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে এখন আছি, আমি যে 3 বছর পরে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হইতে পারবো এটার না খুব বেশি সিওরিটি নাই। আমি 3 বছর পরে ওইটা আমার 5 বছরও লাগতে পারে, এবং আমি 8 বছর পরে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হব সেটা আমি নাও হইতে পারি, এটা আমার 10-12 বছর লেগে যেতে পারে। তার মানে আমার প্রমোশন স্কোপটা একটু কম। যেহেতু প্রমোশন স্কোপটা কম, তার মানে আপনি সহজে উপরে উঠতে পারবেন না। ব্যাপারটা ট্রায়াঙ্গুলারের মতো, আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকছেন, খুব কম মানুষই চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারে, সবার উপরে হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। তো চিফের উপরেও আরো 2টা পোস্ট আছে, একটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ডিরেক্টর, আরেকটা হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। এই 2টা আপনি বিসিএস ক্যাডার ছাড়া হইতে পারবেন না। তার মানে কি, আপনি বিসিএস ক্যাডার হয়ে একদম একদম মাথায় চড়ে যেতে পারতেছেন, কিন্তু আপনি এই যে পাওয়ার সেক্টরে এসে যে একদম চিফ হইতেছেন, এই চিফ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ। কিন্তু বিসিএস ক্যাডারে কিন্তু আপনি সৎ থাকতেছেন, আপনি জব করতেছেন, একটা না একটা সময় আপনি সচিব হয়েই যাবেন, কোনো না কোনো ভাবে সচিব হয়েই যাবেন। তার মানে কি, বিসিএস ক্যাডারে প্রমোশন যেমন ফাস্ট যায়, আপনার কিন্তু পাওয়ার সেক্টরে এত ফাস্ট প্রমোশন হয় না। আমি অবশ্যই প্রত্যেকটা সেক্টর নিয়ে আলাদা আলাদা ভাবে কথা বলবো। এই রুলসটা পিডিবি ফলো করে না। পিডিবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারই চেয়ারম্যান হইতে পারে। জাস্ট পিডিবি একটা সেক্টর আছে যেটার প্রমোশন বেশ ভালো, পিডিই লিখে ফেলছি, পিডিবি। এটার প্রমোশন ভালো, কিন্তু এটার প্রমোশন ভালো হয় আবার একটু লস আছে, এটা বেতন কম, 22,000 টাকা, সেই আদিম আমলে ফিরে চলে আসছে। কিন্তু আমাদের যে পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো আছে সেগুলোর আপনার স্যালারি স্ট্রাকচার ভালো, কিন্তু এই যে প্রমোশন খুব ধীর গতিতে হয়, এইটা খুব একটা ঝামেলার জিনিস। আপনি বিসিএস ক্যাডার হয়ে যখন এমডি হবেন বা সচিব হবেন তখন আপনি নীতি প্রণয়নে কাজ করতে পারবেন, বাট এইখানে আপনি দেশের স্বার্থের জন্য বড় বড় ডিসিশন গুলা নিতে পারবেন না, কারণ আপনি হইতেই পারতেছেন চিফ পর্যন্ত। আর চিফ হইলে খালি ওই আপনি পিজিসিবির জন্য কাজ করতে পারবেন, আপনি দেশের জন্য অনেক বড় কোনো কাজ করতে পারবেন না। মানে কাজ করতে পারবেন ট্রান্সমিশন লাইনে, জাস্ট একটা সেক্টরে আপনাকে স্যাচুরেট হয়ে থাকতে হবে, এই ট্রান্সমিশনে আপনাকে থাকতে হবে। এই একটা হচ্ছে অসুবিধা। আরেকটা জিনিস, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি সমাজে বের হবেন, মানুষ বলে ওই দেখ বিসিএস ক্যাডার যায়। আর আমি যখন রাস্তায় বের হই আমাকে একটা নর্মাল মানুষের মতোই মানুষ ট্রিট করবে, যেটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে কে না চায় একটু একটু অন্যরকম ভাব নিতে, এটা সবাই চায়। এটা মানুষ যদি বলে না আমি নর্মাল জীবনযাপন করতে চাই, মানুষ আমাকে দাম দিবে না, আমি না সাধারণ মানুষ থাকতে চাই। তো এটা আমি মনে করি এটা সবার মনের ভুল ধারণা, সবাই এটা চায় না, সবাই একটু পাওয়ার চায়, একটু একটু ভালো পদে যাইতে চায়, এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে আপনি যেহেতু সেবা প্রদানে কাজ করতেছেন, এটা অবশ্য কিছু কিছু ক্যাডারেও হয়, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার 24/7 ডিউটি। আমি যেমন 24/7 ডিউটি করি, মানে আমার সবসময় একটা টেনশন থাকবে কোন ট্রান্সফরমারটা না ব্রাস্ট হয়ে যায়, কোন সিটিটা না ব্রাস্ট হয়ে যায়। যখনই ব্রাস্ট হবে তখনই সাথে সাথে আমাকে ইনস্ট্যান্ট থাকতে হবে, ওইটা রাত 1টা হোক ভোর 5টা হোক, যখন মন চায় তখন হোক। এবং এই সেক্টরে ছুটি একটু কম। ছুটি কম বলতে আমাদের একটা কথা আছে যেটা হচ্ছে লিভ ইজ এ প্রিভিলেজ, প্রিভিলেজ ইজ নট এ রাইট। আপনার ছুটি কোনো অধিকার না, ছুটি হচ্ছে একটা সুবিধা। যদি কোম্পানি আপনাকে চায় সুবিধা দিবে, যদি না চায় সুবিধা দিবে না। তো ছুটি খুব বেশি নাই, বাট ফ্যামিলি নিয়ে যদি থাকতে চান, যেখানে জব করেন সেখানে, এটা খুব ভালো চাকরি। আই মিন ছুটি আপনার দরকারই হবে না। আমি যদি এখন ফ্যামিলি নিয়ে নোয়াখালী থাকি, যেমন আমি আজকে গতকাল আমি 11টায় ঘুম থেকে উঠছি, 1টা বাজে বাসায় চলে আসছি, তার মানে কি 2 ঘন্টা ডিউটি করছি। গতকাল আমি লিটারেলি খালি 2টা সাইন করছি, আর কোনো কাজই করি। মানে বেশ রিল্যাক্সের জব, বাট হুটহাট করে আপনাকে ডাকতে পারে, অল টাইম একটা টেনশনে থাকবেন, এটা একটা অসুবিধা। তো সুবিধাগুলা কি কি আমি আরেকবার যদি বলি, সুবিধা হচ্ছে যে আপনি একটা ভালো স্যালারির বেতন পাচ্ছেন, সৎ থাকতে পারতেছেন, এটা অনেক বড় একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আপনি অনেক কম টাইমে একটা ভালো জব পাচ্ছেন, এটা অনেক বড় একটা সুবিধা।
আরেকটা সুবিধা হচ্ছে আপনি টেকনিক্যাল জব করতেছেন, সারা জীবন সায়েন্স নিয়ে পড়ছেন, এই সায়েন্স নিয়ে আবার পড়াশোনা করতে পারতেছেন, এটা একটা বড় সুবিধা। আরো সুবিধা হচ্ছে যে আপনি দেশের সেবা করতেছেন পাওয়ার সেক্টরে। পাওয়ার সেক্টর এবং গ্যাস সেক্টর সেম জিনিস, সেম কথা, জাস্ট গ্যাস সেক্টরের বেতন কম, 22,000 বেসিকে শুরু, পাওয়ার সেক্টরে বেতন বেশি, 50,000 বা 51,000 বেসিকে শুরু। তো আমি সুবিধার অসুবিধাগুলো বললাম, আমি জাস্ট একটু পাওয়ার সেক্টর সম্পর্কে আরেকটু ওভারভিউ দিই, মানে পাওয়ার সেক্টরে কি কি আছে, কারণ এই রিলেটেড আমি ভালো জানবো, এটাই স্বাভাবিক। আপনি কিভাবে প্রিপারেশন শুরু করবেন এটা আমি ডিটেলসে বলবো, বাকিগুলো হয়তো বা এত ডিটেলসে বলতে পারবো না। আমাদের পাওয়ার সেক্টরে 3টা পার্ট আছে। একটা হচ্ছে জেনারেশন পার্ট, আরেকটা হচ্ছে ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা সবাই জানি যে এই যে 3টা পার্ট আছে, জেনারেশন হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কইরা ট্রান্সফরমারে ভোল্টেজটা বাড়ায়া ট্রান্সমিশনে পাঠায় দেয়। ট্রান্সমিশনটা কি করে, ট্রান্সমিশনটা কি করে আমি ডিটেলসে পরে বলতেছি, সমস্যা নাই। ট্রান্সমিশনটা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলারে তুলে দেয়, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলা কি করে, বাসা বাড়িতে বিদ্যুৎ পৌঁছায় দেয়। এরা জেনারেশন করে, এরা ট্রান্সমিশন করে, এরা ডিস্ট্রিবিউশন করে। যে কোনো প্রোডাক্ট, মনে করেন আপনি একটা ঘড়ি কিনতেছেন, ঘড়িটা তো একটা জায়গায় বানানো হচ্ছে, তার মানে জেনারেট হচ্ছে এক জায়গায়। এটা তো পরিবহন হচ্ছে, পরিবহন বলতে বাসে, ট্রাকে, লঞ্চে, স্টিমারে, যে কোনো কিছুতে আসতেছে, বিদেশ থেকে আসতেছে, ওটা হচ্ছে ট্রান্সমিশন। তারপরে ডিস্ট্রিবিউশন, কিছু কোম্পানি আছে, কোম্পানিগুলা কি হয়, লোকাল হাতে তুলে দেয়। সো ইলেকট্রিসিটি একটা প্রোডাক্ট, এটা বলা চলে। এই প্রোডাক্টটা জেনারেশন থেকে ডিস্ট্রিবিউশনে আসতেছে, বাট ইলেকট্রিসিটির নর্মাল প্রোডাক্টের সাথে যে ডিফারেন্সটা হচ্ছে, মনে করেন আপনি কাপড় তৈরি করতেছেন, ট্রান্সমিশন করতেছেন, জেনারেশন করতেছেন, সরি ডিস্ট্রিবিউশন করতেছেন। কাপড় আপনি যখন তৈরি করতেছেন তার 1 মাস পরে ট্রান্সমিশন হচ্ছে, তার 2 মাস পরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার আরো 10-12 মাস পরে আপনি কাপড়টা জামা দিয়ে পরতেছেন, এবং কাপড় আমি 2-3টা ফালাইও রাখছি, ওগুলা পরে পরবো। মানে যখন আপনি একটা কাপড় তৈরি করতেছেন ঠিক তখনই আপনি যে ডিস্ট্রিবিউশন করতে হবে, আপনার সময় লাগতেছে ডিস্ট্রিবিউশন করতে। বাট ইলেকট্রিসিটি যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আর নর্মাল প্রোডাক্টের যে ডিফারেন্সটা হচ্ছে, আপনি যখনই জেনারেশন করবেন, মনে করেন 11টা 10-এ আপনি 10 মেগাওয়াট জেনারেশন করবেন, আমি যদি গিগাওয়াট বলি, 10 গিগাওয়াট জেনারেশন করবেন, 11টা 10-এই আপনার এই 10 গিগাওয়াট কনজিউম করতে হবে, আদারওয়াইজ সিস্টেম কোলাপস করবে। তার মানে যে কোনো একটা প্রোডাক্ট এবং ইলেকট্রিসিটি যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডিফারেন্স হচ্ছে, যে কোনো একটা প্রোডাক্ট স্টোর করে রাখা যায়, কিন্তু ইলেকট্রিসিটি স্টোর করে রাখা যায় না। হ্যাঁ, স্টোর করে রাখা যায়, ডিসি ব্যাটারির মাধ্যমে স্টোর করে রাখা যায়। ওইটা হচ্ছে, আমি ব্যাটারির মাধ্যমে যদি ইলেকট্রিসিটি স্টোর করতে চাই, পুরো বাংলাদেশ ভরে যাবে, মানে যদি এরকম ভাবে স্টোর করতে চাই। যে কোনো প্রোডাক্ট স্টোর করে রাখা যায়, এটা 10 দিন পরে ট্রান্সমিশন করা যায়, ডিস্ট্রিবিউশন অনেক পরে করা যায়, বাট ইলেকট্রিসিটি যখন জেনারেশন করবেন তখনই ডিস্ট্রিবিউশন করতে হবে। তার মানে কি, নইলে সিস্টেম কোলাপস করবে। সিস্টেম কি কোলাপস করবে সেটা আমি হালকা পাতলা আইডিয়া দিব, সমস্যা নাই। ধরেন আপনি জেনারেশন করতেছেন 10 গিগাওয়াট, বাট আপনি ডিস্ট্রিবিউশন করলেন 8 গিগাওয়াট, তার মানে কি আপনার জেনারেশন বেশি হয়ে গেছে। আর জেনারেশন বেশি যখন হয়ে যাবে, তখন সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। আমাদের বাংলাদেশে কত ফ্রিকোয়েন্সি হয় এটা কেউ জানেন? লিখে ফেলছি, 50 হার্টজে আমরা ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করি। বাট আপনি জেনারেশন যদি 10 গিগাওয়াট করেন, ডিস্ট্রিবিউশন যদি 8 গিগাওয়াট করেন, আপনার ফ্রিকোয়েন্সি 50-এর জায়গায় কত হয়ে যাবে, 53-54 হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি বাইরে গেলে সিস্টেম ফুল কোলাপস করবে, ফুল বাংলাদেশ ব্ল্যাকআউট হয়ে যাবে। তার মানে কি, যখনই আপনি জেনারেশন করবেন তখনই ডিস্ট্রিবিউশন করতে হবে। আমি যদি উল্টা কথা বলি, ধরেন আপনার কনজাম্পশন বেশি হয়ে গেছে, কনজাম্পশন আপনার 12 গিগাওয়াট হয়ে গেছে, তখন ফ্রিকোয়েন্সি যাবে ডাউন হয়ে। আর ফ্রিকোয়েন্সি ডাউন হইলেও সিস্টেম কি করবে, কোলাপস করবে। আপনারা হয়তো অনেকেই 4th ইয়ারে আছেন, পাওয়ার কোয়ালিটি সম্পর্কে অনেকের আইডিয়া থাকতে পারে। পাওয়ার কোয়ালিটি মানে ফ্রিকোয়েন্সি ভালো থাকতে হবে, ভোল্টেজ ভালো থাকতে হবে, এরপর আরেকটা কি, পাওয়ার ফ্যাক্টর ভালো থাকতে হবে। এই যে পাওয়ার ফ্যাক্টর গুলো আছে, এই পাওয়ার ফ্যাক্টর না, সরি, পাওয়ার কোয়ালিটিটা ভালো রাখতে হবে। সো যখনই জেনারেশন করবেন তখনই ডিস্ট্রিবিউশন হইতে হবে, এটা হচ্ছে একটা বেসিক জিনিস।
আচ্ছা, এখন স্বায়ত্তশাসিত বা অটোনমাস জেনারেশন কোনগুলো আছে সেগুলো একটু বলি। প্রথম কথা হচ্ছে পিডিবি। পিডিবি হচ্ছে মাদার কোম্পানি। আগে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সবই পিডিবি করত। এখন এত বড় একটা জিনিস, এইটা চালানো একটা অর্গানাইজেশনের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। এরপরে পিডিবি ভাঙতে ভাঙতে পিডিবি জেনারেশনে আসলো, এরপরে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এরপরে ডিস্ট্রিবিউশনও ভাঙতে থাকলো। তার মানে কি, সবগুলোই আগে পিডিবি নিজে করতো। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ফুল মিনিং যদি আমি বলি, জেনারেশনও পিডিবি করতো, ট্রান্সমিশনও পিডিবি করতো, ডিস্ট্রিবিউশনও পিডিবি করতো। এরপরে কি হইলো, একটা সময় আইসা আলাদা আলাদা ভাগ হইলো। একটা সময় ট্রান্সমিশন যেটা পিডিবি কাকে দিয়ে দিল, পিজিসিবি কে দিয়ে দিল। তার মানে পিডিবি ছিল মাদার কোম্পানি বা মাদার, মানে ইলেকট্রিসিটির মা বলা চলে, ওইটা থেকে আপনার এগুলা হয়েছে। এরপরে জেনারেশন আস্তে আস্তে পিডিবির জেনারেশন কমে গেল, পিডিবির জেনারেশন কমে যায় আপনার আশুগঞ্জ আলাদা হয়ে গেল। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, অনেকে মেবি আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে করছেন কি জানি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছেন। আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, APSCL, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। এরপরে আপনার আরো আছে NWPGCL আছে। NWPGCL হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটাও একটা অটোনমাস কোম্পানি। এটার বেতন সম্পর্কেও বলবো, সবগুলোর বেতনই ভালো, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটা আছে। এটা হচ্ছে আপনাদের ওই মাতার বাড়ি আছে, কক্সবাজারের দিকে আছে, এটা বর্তমানে সার্কুলার চলতেছে। এরপরে হচ্ছে আপনার বড় পুকুরিয়া আছে। এরপরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে রামপাল যে কোম্পানিটা, সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইজন মিলে এই কোম্পানিটা মানে তৈরি করছে, বা এটা টাকা পয়সা ইয়েরা দিচ্ছে আর কি, আপনার ইন্ডিয়ারা বেশি দিচ্ছে এখানে। এছাড়া আরো আছে আপনার আর কি কি আছে, বিআর পাওয়ার জেন আছে, বিআর পাওয়ার জেন। এরপরে হচ্ছে আপনার বড় পুকুরিয়া, তো বইলে ফেলছি, বড় পুকুরিয়া আছে। এগুলা হচ্ছে সব স্বায়ত্তশাসিত কোম্পানি, যারা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি জেনারেশন করে। এইখানে পিডিবি বাদে যতগুলা আছে সবগুলারই বেসিক স্যালারি 51,000 টাকা। জেনারেশন কোম্পানিতে সবচাইতে বেশি বেতন পাওয়া যায়, 51,000 টাকা তো বেতন গেলই, সরি বেসিক। আপনি 40% বাসা ভাড়া পাবেন, 25% রিস্ক অ্যালাউন্স পাবেন। রিস্ক অ্যালাউন্স মানে যে আপনি পাওয়ার স্টেশনে কাজ করতেছেন, তার জন্য একটা রিস্ক আছে, 25% এইখান থেকে পাওয়া যায়। এই চলে গেল 25। এরপরে হচ্ছে এদের একটা বোনাস আছে, বোনাস আছে, বোনাস বলতে হচ্ছে একটা প্রফিট বোনাস আছে। কোম্পানির যে বোনাসটা হয়, এদের একটা প্রফিট বোনাস থাকে। এরপরে আপনাদের ইনসেনটিভ থাকে। মোটামুটি অন অ্যান এভারেজ সব যদি যোগ করি, ঈদ বোনাস যদি যোগ করি, এদের বেতন 1 লাখের উপরে চলে যায়, 1 লাখের উপরে চলে যায় এবং 1 লাখের উপরেই থাকে। পিডিবির বেশিরভাগই হচ্ছে আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র থাকে, বেশিরভাগই তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, গ্যাস বেসড আছে, কোল বেসড আছে। পিডিবির অনেকগুলা পাওয়ার স্টেশন কোম্পানি আছে, যেটা হলো আপনার সিদ্ধিরগঞ্জ আছে, এরপরে হচ্ছে আপনার শিকল বাহা নাকি একটা আছে, ওইরকম একটা আছে। এরপরে হচ্ছে আশুগঞ্জ আগে পিডিবির আন্ডারে ছিল, কাপ্তাই পাওয়ার প্ল্যান্ট আছে, মানে পিডিবির আন্ডারে অনেকগুলা পাওয়ার প্ল্যান্ট আছে। পিডিবির বেতন কিন্তু তুলনামূলকভাবে কম, 22,000 টাকা। একটা ইনক্রিমেন্ট পাবেন 23,100 টাকা দিয়ে শুরু হবে। এখন দেখেন, কিন্তু পিডিবির একটা কি আছে, সুবিধা আছে, পিডিবির প্রমোশন অনেক বেশি ফাস্ট, স্মুথ যায়, বাট বাকিগুলোর প্রমোশন এত বেশি স্মুথ যায় না। আশুগঞ্জ হচ্ছে আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র, NWPGCL তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, এটাও কোল বেসড। বিআর পাওয়ার জেন হচ্ছে আপনার তেল দিয়ে চালায় বা ডিজেল দিয়ে চালায়, HFO হেভি ফুয়েল অয়েল। বড় পুকুরিয়াও কোল বেসড। এগুলো সবই মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র বেশি। একটা বলতে ভুলে গেছিলাম, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এটার বেতন তো মাশাআল্লাহ 62,500 বেসিক দিয়ে শুরু, অনেক বেশি। তো যাই হোক, এই কয়টা কোম্পানি আপনার জেনারেশন করে। ট্রান্সমিশন কে করে? ওয়ান অ্যান্ড অনলি পিজিসিবি, মানে পুরা ইলেকট্রিসিটি এরা জেনারেশন করে। এরা জেনারেশন করে ধরেন, মনে করেন 11 কিলো ভোল্টের জেনারেশন করে 15.75 কিলো ভোল্ট অথবা 22.05 কিলো ভোল্ট। বাংলাদেশে যে জেনারেশন করে
এই কয়টা জেনারেটিং ভোল্টেজ থাকে, মানে এগুলার বাইরে যায় না, এই কয়টা ভোল্টেজ থাকে এবং এরা বিদ্যুৎ জেনারেট করার পরে এখানে একটা ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার কি করে? স্টেপ আপ করে ট্রান্সমিশন করে। কি কি ট্রান্সমিশন করে? 400 কিলোভোল্ট ট্রান্সমিশন হইতে পারে, 230 কিলোভোল্ট ট্রান্সমিশন করতে পারে, 132 কিলোভোল্ট ট্রান্সমিশন করতে পারে। বাংলাদেশে 3টাই ট্রান্সমিশন লাইন আছে। 400 কিলোভোল্টের লাইন খুব সম্ভবত 6টা আছে, 230 কিলোভোল্টের 30 প্লাস আছে, এটা আছে মেবি 120 প্লাস। আমি এক্সাক্ট অ্যামাউন্ট গুলো জানি না। বর্তমানে 765 কিলোভোল্টের ট্রান্সমিশন লাইন আন্ডার কনস্ট্রাকশন আছে। এগুলা সবই পিজিসিবি ট্রান্সমিশন জিনিসটা। আমরা সবাই জানি স্টেপ আপ কেন করা হয়। স্টেপ আপ যদি বেশি করা হয় তাহলে কারেন্ট কি হয়ে যায়? কমে যায়। কারেন্ট কমে গেলে আমার কি লাগে? চিকন তারেই কাজ হয়ে যায়। কিন্তু কারেন্ট যদি বেশি থাকে তাহলে আমার মোটা তার লাগে। আর মোটা তার মানে কি? কপারের সাইজ অনেক বেশি, আর কপারের সাইজ বেশি হলে অনেক বেশি টাকা লাগবে। এরপরে আমরা আরো জানি পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। আমি যদি কারেন্ট বেশি দেই তাহলে আমার ট্রান্সমিশন যে লসটা, সেই লসটা আমার কি হবে? বেশি হবে, কারণ তার উপর স্কোয়ার আছে। সেই জন্য জেনারেশন কোম্পানিগুলা ভোল্টেজ উৎপন্ন করে ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করে পিজিসিবি কে দিয়ে দেয়, নে বাবা তুই এখন ট্রান্সমিশন কর। এরপরে পিজিসিবি কি করে? পিজিসিবি হচ্ছে আপনার ট্রান্সমিশন করে। এই 400 কিলোভোল্ট কে ফার্স্টে সে 230 বানায়। যদি 230 থাকে, 230 কে সে 132 বানায় ট্রান্সফরমারের মাধ্যমে। 132 কে সে কি বানায়? 33 বানায়। 33 সে বানায় কাকে দিয়ে দিবে? ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলাকে দিয়ে দিবে। এটা হচ্ছে পিজিসিবির কাজ, মেইনলি ট্রান্সমিশন করা। জেনারেশন কোম্পানি গুলা বিদ্যুৎ জেনারেট করবে, দেন স্টেপ আপ করে পিজিসিবি কে দিয়ে দিবে বা ট্রান্সমিশন কে দিয়ে দিবে। ট্রান্সমিশন ট্রান্সমিট করবে, আস্তে আস্তে ভোল্টেজটা কমাবে, কমায়া ডিস্ট্রিবিউশন কে দিয়ে দিবে। ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে টোটাল 6টা। আগে পিডিবি একাই ডিস্ট্রিবিউশন করতো, এরপরে ঢাকার মধ্যে ডেসকো আসলো, ডিপিডিসি আসলো, আপনার উত্তরবঙ্গে নেসকো আসছে, পশ্চিমবঙ্গে ওজো পাডিকো আসছে, আর গ্রামগঞ্জে মেইনলি আসছে পল্লী বিদ্যুৎ সমিতি বা আরবি আরেকটা আছে, এরা পল্লী বিদ্যুৎকে চালায়। তার মানে ডিস্ট্রিবিউশন করে কয়টা? ডিস্ট্রিবিউশন করে হচ্ছে 6টা। পিডিবি, ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজো পাডিকর, আরবি, এরা 6টা ডিস্ট্রিবিউশন করে। পিডিবি কোথায় কোথায় নরমালি ডিস্ট্রিবিউশন করে? যতগুলা শহর আছে, যেমন নোয়াখালী সদর, কুমিল্লা সদর, সিলেট সদর, বরিশাল সদর, সদর গুলাতে পিডিবি এখনো ডিস্ট্রিবিউশন করে। ডেসকো কোথায় করে? ঢাকার উত্তর সাইডে। ডিপিডিসি করে কোথায়? ঢাকার দক্ষিণ সাইডে। নেসকো করে রাজশাহী, রংপুর ওইদিকে। ওজো পাডিকো কোথায় করে? খুলনা অঞ্চলের দিকে করে। আরবি হচ্ছে পুরো বাংলাদেশ ডিস্ট্রিবিউশন করে। আরবি আর পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা জিনিস। প্রথম কথা বলে দেই, এই দুইটার নিয়োগই আপনার আরবির আন্ডারে হয়, কিন্তু একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আর একটা হচ্ছে আরবির রাজস্ব। আরবি পল্লী বিদ্যুৎকে চালায়। এই পল্লী বিদ্যুতের চাকরি হচ্ছে সবচেয়ে বিভীষিকাময়, এজিএম। প্রথম কথা, আপনাকে গ্রামে গঞ্জে পোস্টিং দিবে, আর গ্রামে গঞ্জে জানেনই তো, একটু লাইনটা কাটা পড়বে ঝামেলাও পেরে যাবেন, আপনাকে রাত বিরাতে যাইতে হবে। মানে এটার চাকরি কোনো মানে মানুষের দ্বারা মানে করা একটু কষ্ট। এই পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিটা একটু কষ্ট। গ্রামে গঞ্জে পোস্টিং পরে ঝড় আসলে আপনার জীবন তেজপাতা হয়ে যাব, মানে সবচেয়ে বেশি কষ্টের। আচ্ছা, এখন আমি সবগুলোর বেতন সম্পর্কে একটু কথা বলি। পিডিবির বেতনটা আমরা জানি 22,000 টাকা, ডেসকোর বেসিক 51,000, ডিপিডিসির বেসিক 51,000, নেসকোর বেসিক 51,000, ওজো পাডিকোর বেসিক 51,000, পল্লী বিদ্যুৎ সমিতির বেসিক 41,800, আরবির বেসিক হচ্ছে 22,000। আরবি হচ্ছে যারা রাজস্ব বোর্ডে যেগুলো আছে সেগুলো। তার মানে আপনি দেখতে পাচ্ছেন পিডিবি, পল্লী বিদ্যুৎ, আরবি এই কয়টা ব্যতীত মোটামুটি সবগুলারই বেসিক স্যালারি বেশ ভালো। তার মানে আপনি ভালো একটা বেতনে চাকরি করতে পারতেছেন। আর ডেসকো, ডিপিডিসি এই দুইটার মানে আপনি যদি বলি সবচাইতে বেস্ট কোনটা বা সবচাইতে, আমি যদি প্রায়োরিটি লিস্ট চিন্তা করি, আমার কাছে পিজিসিবি সবচাইতে ভালো লাগে, এরপরে ডিপিডিসি, এরপরে ডেসকো, এরপরে হচ্ছে আপনার পিডিবি। খালি বেতন দেখলেই হবে না, অনেক ক্রাইটেরিয়া দেখা আমার কাছে এই লিস্টটা লাগে। এবং পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো এগুলা মোটামুটি ব্র্যান্ড বলা চলে এবং এটা ভালো।
আর এই পিজিসিবির ডিপিডিসি ডেস্কতে বুয়েটের পোলাপান দিয়ে ভর্তি, মানে এই কয়টায় বুয়েটের পোলাপান একটু বেশি যায়, বাকিগুলাই বুয়েটের পোলাপান একটু কম যায়, কারণ এইগুলাই সুযোগ সুবিধা সবচাইতে বেশি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর এই যে মোটামুটি ওভারঅল আলোচনা পাওয়ার সেক্টরে কি কি আছে। আচ্ছা, আমার পেজগুলা কই গেল? আমি একটু পাওয়ার সেক্টরের প্রিপারেশন নিয়ে কথা বলি। পাওয়ার সেক্টরে মেইনলি কি কি থাকে। পাওয়ার সেক্টরে দুইটা টাইপের পরীক্ষা হয়, একটা হচ্ছে আপনার রিটেন হবে, আর একটা হচ্ছে ভাইবা হবে। রিটেনে মোটামুটি 90 থেকে 95% সিলেক্ট হয়ে যায়, আপনি সিলেক্ট হচ্ছেন কি হচ্ছেন না। ভাইবাটা জাস্ট শো অফ থাকে। রিটেনে যদি আপনি ভালো করতে পারেন, ভাইবাতে যদি একটা প্রশ্নও না পারেন, মানে অনেক ভালো করলে ভাইবার মার্কস খুব বেশি একটা ইফেক্ট ফালায় না। আমি রিটেনের কথা বলি। রিটেন, বেশিরভাগ রিটেন পরীক্ষাগুলা বুয়েটে হয়, 100 মার্কসের পরীক্ষা হয়। এই 100 মার্কসের মধ্যে হচ্ছে আপনার 40 মার্কস থাকে ডিপার্টমেন্টাল, 20 মার্কস থাকে অ্যানালাইটিক অ্যাবিলিটি, আর 40 মার্কস থাকে নন ডিপার্টমেন্টাল। আমি একটু সুন্দর করে বলতেছি। 40 মার্কস ডিপার্টমেন্টাল নরমালি 5টা সাবজেক্ট থাকে, ওগুলা আমি পরে আসতেছি। এই অ্যানালাইটিক অ্যাবিলিটি এটা সবাই পারে, বুঝছেন, এটা একদম সহজ করে। 9-10 এর ম্যাথ যেগুলো আছে সেগুলো খালি ইংলিশে দেয়, আর কিছুই না। মানে নৌকার অঙ্ক, শতকরার অঙ্ক, ঐকিক নিয়ম, এইসব হাবিজাবি খালি ইংলিশে আসে। তারপরেও এটা প্র্যাকটিস করার জন্য ইন্ডিয়া বিক্স নামে একটা বই আছে, ইন্ডিয়া বিক্স। এই বইটা আপনারা দেখতে পারেন। এটা আমি 2-3 বার শেষ করছি, মোটামুটি হয়ে গেছে। এরপরেও অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আপনি যাইতে পারেন, খায়রুল অ্যাডভান্স বই আছে। এই দুইটা পড়লেই মোর দেন আনাফ এই 20 মার্কসের জন্য। মেইনলি ইন্ডিয়া বিক্স পড়লেই হয়। নন ডিপার্টমেন্টালে 40 মার্কস থাকে, তার মধ্যে হচ্ছে আপনার বাংলায় থাকে 5, বাংলায় 5, ইংলিশে থাকে 5। এরপরে পাওয়ার সেক্টর কোশ্চেন আছে, পাওয়ার সেক্টর কোশ্চেন থাকে, এটা থাকে 10। আর জেনারেল নলেজ থাকে হচ্ছে 20। জেনারেল নলেজের মধ্যে কি থাকবে? বাংলাদেশ থাকবে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকবে। বেসিক্যালি রিসেন্টলি জিনিসগুলাই বেশি আসে। তো একটা মজার ব্যাপার দেখেন, এই পুরো জিনিসগুলা বিসিএস এও আছে। বাংলা আছে বিসিএস এ, ইংরেজি আছে বিসিএস এ, জেনারেল নলেজ বিসিএস আছে। তার মানে এই 3টা টপিক বিসিএস এ আছে। তার মানে এই না যে বিসিএস এর সব টপিক আছে, জাস্ট কিছু কিছু টপিক আছে। বাংলা গ্রামারটা লাগে, ইংরেজি গ্রামারটা লাগে, আর বাংলাদেশ আন্তর্জাতিক মোটামুটি পুরোটাই লাগে। তার মানে বিসিএস এর একটা নির্দিষ্ট পোর্শন আপনাকে এখানে প্রিপারেশন নিতে হবে। আর পাওয়ার সেক্টর মানে হচ্ছে বাংলাদেশের এখন বর্তমান জেনারেশন ক্ষমতা কত, মোস্ট প্রবাবলি 25,000 গিগাওয়াট। সর্বোচ্চ কতটুক বিদ্যুৎ উৎপাদন করছে, মেবি 13,700। এগুলা চেঞ্জ হয়, এগুলা বারবার চেঞ্জ হয়। তারপরে আপনাকে যে সেক্টরে, মনে করেন আপনি পিজিসিবি তে পরীক্ষা দিবেন, লেখা থাকবে পিজিসিবি কি ধরনের কোম্পানি, পিজিসিবি ট্রান্সমিশন কি ট্রান্সমিশন করে। মানে পাওয়ার সেক্টর রিলেটেড যে জেনারেল নলেজ গুলো আছে, কোনো ডিপার্টমেন্টাল কিছু না, জেনারেল নলেজ গুলো আসে এই 10 মার্কস। কোথা থেকে পড়বেন বলে দিচ্ছি। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই হাবিজাবি যা আছে, একটা বিসিএস এর একটা প্রিলির একটা বই কিনে নিয়ে দিবেন, ওগুলা পড়লেই এগুলার প্রিপারেশন হয়ে যাবে। আর পাওয়ার সেক্টরের যে প্রিপারেশন যেটা নিবেন, সেটার জন্য হচ্ছে আপনার পাওয়ার সেক্টরে যে প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে, আর যে কোম্পানিতে পরীক্ষা দিবেন ওদের ওয়েবসাইটটা একটু দেখে গেলেই হয়। এই গেল অ্যানালাইটিক অ্যাবিলিটি শেষ। এই যে 40 মার্কস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ও ভালো কথা বলে নেই, এই 60-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। তার মানে ইচ্ছা মতো আপনি আন্তাজি দাগাইতে পারবেন। মোটামুটি অন এন এভারেজ এই 60-এ ভালো মার্কসই পাওয়া যায়, 20-এ বেশি পাওয়া যায়। এই 40 আপনি কিছু না জানলে 15 পাবেন, আর আপনি যদি একটু ভালো করে জানেন 25 পাবেন। আর যদি বিসিএস প্রিপারেশন নেন 40-এ 35 পাবেন। মাশাআল্লাহ, গেল এটা। এদিকে থাকে 40 মার্কস। কোন কোন টপিক থাকে? ইলেকট্রিক্যাল সার্কিট থাকে, মেশিন থাকে, আমি দেখাই দিব কোনটার কোন বই পড়বেন। এরপরে থাকে আপনার পাওয়ার সিস্টেম থাকে, ইলেকট্রনিক্স থাকে, কমিউনিকেশন থাকে।
এটা ভাবার কোনো কারণ নাই আমি কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছি, আমি পাওয়ার সিস্টেম পারবো না, কারণ আপ টু থার্ড ইয়ার পর্যন্ত সিলেবাস, আর কোনো সিলেবাস নাই। মানে ফোর্থ ইয়ারের একটা সাবজেক্ট খালি লাগে কন্ট্রোল সিস্টেম, আর কোনো সাবজেক্ট লাগে না। আর কন্ট্রোল সিস্টেম ফোর্থ ইয়ারে সবাই পড়ে, এটা আমি মনে করি কন্ট্রোল সিস্টেম সবাই পড়ে, আমার জানা মতে আর কি। তাহলে গেল টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়, বেশিরভাগ পরীক্ষায় বইতে হয়, কিছু কিছু পরীক্ষা এমআইসিতে হয়, কিছু কিছু পরীক্ষা আইবিএতে হয়, কিছু কিছু পরীক্ষা হচ্ছে আপনার কোথায় হয়, প্রতিষ্ঠানগুলা নিজেরা নেয়। যেমন গতবার বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড একটা পরীক্ষা নিচ্ছে, ওরা নিজেরা নিছে। তো বেশিরভাগ পরীক্ষায় বুয়েটে হয়, তো বুয়েটের স্টুডেন্ট গুলা ভালো প্রেফারেন্স পায়, কারণ তাদের টিচাররা কোশ্চেন করলে তাদের অনুযায়ী কোশ্চেন করে। আমি আপনাদের একটু তাহলে দেখাই কোন বইয়ের কোন সাবজেক্টটা পড়বেন, এরপর আমি প্রাইভেট জব গুলা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। কোশ্চেন গুলো কি এমসিকিউ বেসড? এই 60 মার্কস হচ্ছে এমসিকিউ বেসড থাকে, এই 40 মার্কস থাকে রিটেন বেসড। আই মিন খালি অঙ্ক আসে আর কিছুই আসে না, খালি অঙ্কই আসে আর কিছু আসে। তো প্রথমে আমি যদি সার্কিটের কথা বলি, সার্কিটে হচ্ছে আপনার ভালো বই হচ্ছে আলেকজান্ডার সাদিকু। আমি জানি এই বইটার নাম সবাই জানে, আলেকজান্ডার সাদিকু। তোতা পাখির মতো মুখস্থ করতে হয় নরমালি, মানে অনেক ভালো করে পড়তে হয়। 2 থেকে 17 নাম্বার এই সবগুলা চ্যাপ্টারের এক্সাম্পল প্লাস এক্সারসাইজ সবই করতে হয়। আর একটা বই আছে লাল একটা বই, আমি জানি ওটা অনেকে হিব্রু ভাষা দেখেন, কোরআনের বই, লাল বই, অল্টারনেটিং সার্কিটের বই আর কি। ওইটার একটা চ্যাপ্টার পড়তে হয়, চ্যাপ্টার 7। এই দুইটা মোটামুটি ভালোভাবে যদি পড়েন আপনার সার্কিটের প্রিপারেশন শেষ। এবং সার্কিট থেকে ম্যাথ আসবেই, তার মানে যারা ফার্স্ট ইয়ারে আছেন, ধরেন আপনারা সার্কিটটা খুব ভালো করে পড়বেন, আলেকজান্ডার সাদিক এবং কোরআনের বইটা একটু বেসিক নিয়ে পড়বেন। এখন অনেকেই বলতে পারবেন যে আমি স্যারের পড়া বুঝি না, না বুঝলে কিছু করার নাই, ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার। ইউটিউব আছে, ইউটিউবের জেনিক এডুকেশন নামে একটা চ্যানেল আছে, জেনিক এডুকেশন, একটু দরকার হলে লিখে নিতে পারেন, কাজে দিতে পারে। এদের চ্যানেলে সার্কিট, মেশিন, পাওয়ার সিস্টেম অনেক বিস্তর ভাবে ব্যাখ্যা করে, এবং এই চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন আপনার না বুঝতে মানে বুঝতে পারবেনি, শিওর, কোনো ডাউট নাই, বুঝবেনি, অনেক সুন্দর করে বুঝায়। নেক্সট জিনিসটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল জবের পিছনে ডাইজেস্ট পাওয়া যায়, 2টা বই আছে, রনি পারভেজের বই, মানে ভালো বই, অনেক বই আছে, তার মধ্যে সবচাইতে ভালো হচ্ছে রনি পারভেজের বই। এই বইটা পাওয়া যাবে হচ্ছে ঢাকা প্লাজা নামে একটা ওয়েবসাইট, ঢাকা প্লাজা। আর একটা বই আছে হচ্ছে থেভনিন ট্রিপলি জব লাইন। এই 2টা বই আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এই 2টা বইয়ের যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ যদি করেন আপনার সার্কিটের প্রিপারেশন ডান। আর টোটাল সার্কিট করতে 15 দিনের বেশি একদিনও লাগবে না, যদি একটু ভালো করে পড়া যায়, একটু বেসিক নিয়ে পড়া যায়। দেন গেল, এরপরে আসতেছে মেশিন। আমি যদি মেশিনের কথা বলি, আপনাদের তো বিএল থেরেজার বই পড়ায়, ওই বইটা না ভালো না, বেশি ভালো না। মেশিনের জন্য সবচাইতে ভালো বই হচ্ছে স্টিফেন চ্যাপম্যান, ইলেকট্রিক্যাল মেশিনারি, চ্যাপম্যান। এরপর হচ্ছে বিএল থেরেজা। তার মানে মেশিন যখন আপনি পড়বেন, শুরুতে ভিডিও দেখে নিতে পারেন, এরপর স্টিফেন চ্যাপম্যানের বেশি ম্যাথ নেই, অল্প কিছু ম্যাথ আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে 7-8টা করে ম্যাথ। বিএল থেরেজাতে অনেক ম্যাথ, মেশিন কোর্সটা একটু কঠিন হয়ে যাবে, মেশিনটা ভালো করে পড়বেন। এখন মেশিনের কোন কোন টপিক পড়বেন? অল্টারনেটর, এরপরে কি পড়বেন? সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর, এরপরে পড়বেন হচ্ছে ট্রান্সফরমার, এগুলো সবই আপনারা জানেন। এরপর হচ্ছে ডিসি মেশিনের মধ্যে কি থাকে? ডিসি মোটর আর ডিসি জেনারেটর। এখন একটা প্রশ্ন আছে, আপনারা আসলে পড়বেন কি? প্রথমে ভিডিও দেখতে পারেন, স্টিফেন চ্যাপম্যানের বই থেকে থিওরি দেখবেন। আমি আবারও বলতেছি, ম্যাথ ছাড়া কিছু আসে না, তার মানে ম্যাথ খুব ভালো করে পড়বেন। তার মানে যারা এখন সেকেন্ড ইয়ারে আছেন, তারা যখন আপনার মেশিনের বইটা পড়বেন বা মেশিন যখন পড়বেন, একটু দয়া করে মুখস্থ কিছু করেন না, দয়া করে যে ম্যাথ গুলো আছে একটু বেশি বেশি করে ম্যাথ পড়বেন,
ম্যাথগুলা বুঝে বুঝে করবেন এবং ম্যাথগুলা নোট করে করবেন, এবং দরকার হলে থিওরি গুলা একটু ভালো করে নোট করে রাখবেন। মানে মেশিনটাই লাগবে সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারে সার্কিট লাগবে, সেকেন্ড ইয়ারে মেশিন লাগবে, সেকেন্ড ইয়ার আরেকটা সাবজেক্ট লাগবে ইলেকট্রনিক্স, সেটা আমি আসতেছি। তার মানে আপনি যখন সেকেন্ড ইয়ারে আসেন তখন এই সাবজেক্টটা ভালো করে পড়েন, আর যারা ফোর্থ ইয়ারে আসেন তারা সেই সার্কিট থেকে শুরু করবেন, এটা আমার কথা। আচ্ছা, প্রিপারেশন কিভাবে শুরু করবেন সেটাও আমি বলে দিব। সো এই গেল মেশিনের টপিক। এরপরে আমি যদি বলি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর বই আপনাদের বয়েল স্টেট পড়ায়, কিন্তু বয়েল স্টেটের বই ভালো না, ফেডরাই স্মিথের বই ভালো। বয়েল স্টেটের বই খারাপ না, চলে। এই দুইটা বই পড়বেন, ফেডরাই স্মিথের বই পড়বেন, বয়েল স্টেটের বই পড়বেন। ইলেকট্রনিক্স এর জন্য জেনিক এডুকেশনও কোনো ভিডিও নাই, ইলেকট্রনিক্স এর জন্য খুব সম্ভবত চ্যানেল আছে, অল অ্যাবাউট ইলেকট্রনিক্স, একটা ভালো চ্যানেল, এটা একটা ভালো চ্যানেল, এখান থেকে দেখতে পারেন ভিডিও। ইলেকট্রনিক্স থেকে পড়বেন কি, সবই পড়ে গেছেন আপনারা, ডায়োড, বিজেটি, মসফেট, এরপরে হচ্ছে আরেকটা আছে অপ অ্যাম্প, এটা সাদিকুর বই থেকে পড়বেন, ওই সাদিকুর ইলেকট্রিক্যাল ওই সার্কিটের বই থেকে পড়বেন, 5 নাম্বার চ্যাপ্টারে আছে। এরপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স এটা আপনাদের পড়তে হবে না, কারণ আপনারা সবাই আইসিটি তে পড়ে আসছেন, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, সার্বজনীন গেট, কিভাবে কোন গেট করা হয়, ওই হাবিজাবি এগুলাই, মানে বেসিক জিনিস। ডিজিটাল ইলেকট্রনিক্স খুব বেশি আহামরি জিনিস নাই, ওই গেট গুলা সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকলেই হবে। ডায়োড ফেডরাই স্মিথ থেকে পড়বেন, বয়েল স্টেট থেকেও পড়বেন, বিজেটি সেড্রা থেকে পড়বেন, বয়েল থেকেও পড়বেন, মসফেট সেড্রা থেকে পড়বেন, বয়েল থেকেও পড়বেন। অপএমটা সেড্রা স্মিথ বা বয়েল স্টেট পড়ার দরকার নাই, অপএমটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর যে বইটা আছে সেই বইটা পড়লেই হবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স যদি পড়তে মনে চায় তাহলে একটা বই আছে, কার বই জানি আমি বইয়ের নামটা ভুলে গেছি, আসলে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এত ভালো করে পড়ি নাই, রনি পারভেজ থেকে একটু প্র্যাকটিস করছি। থার্ড ইয়ারে কেউ বইয়ের নামটা জানে? মরিস ম্যানো না কি জানি একটা আছে, ম্যানো, মরিস ম্যানোর বই, হ্যাঁ ওই বইটা একটু দেখলেই হয়ে যাবে, টুকটাক, খুব বেশি কিছু দেখতে হবে না। মেইনলি এই 4টা টপিকের উপর জোর দিতে হবে। ইলেকট্রনিক্স থেকে 2টা প্রশ্ন আসে, আপনার মেশিন থেকে 2টা প্রশ্ন আসে, সার্কিট থেকে একটা প্রশ্ন আসে, এই গেল 8টা প্রশ্ন, ডান। এরপরে হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম আপনাদের বই পড়ায় হচ্ছে ভিকে মেহতা, কিন্তু ভিকে মেহতা ভালো বই না, তার মানে আমাদের খুবই জঘন্য লেভেলের বই পড়ায়, ঠিক আছে, মানে কোনো বই পারফেক্ট না। স্টিফেন চ্যাপম্যান, সরি ভুলে বলছি, স্টিভেনসন এন্ড গ্রিঞ্জার, এটার একটা বই আছে, গ্রেঞ্জার, এটার হচ্ছে আপনার নীল কালারের একটা বই, ওই বইটা পড়লে অনেক কিছু জানতে পারবেন। ভিকে মেহতা পড়তে হবে। এরপরে হচ্ছে আপনার আশফাকের বই পড়তে হবে, আশফাক। আপনারা যারা থার্ড ইয়ার আছেন তারা এই কোর্স সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে, পাওয়ার সিস্টেম 1। আপনারা যে যে টপিক গুলা বলছেন আমি টপিক গুলা লিখে দিচ্ছি, সবগুলা টপিক সম্পর্কে আপনারা জানবেন। পাওয়ার সিস্টেম অবশ্যই জেনিক এডুকেশন, খুব ভালো এখানে ব্যাখ্যা পাবেন পাওয়ার সিস্টেমের জন্য। আর যে টপিক গুলা থাকে, টপিক গুলা হচ্ছে শুরু থেকে যদি আসি আমি, ভ্যারিয়েবল লোড হচ্ছে কোনগুলা, ওই যে লোড ফ্যাক্টর বের করা, তারপর হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর বের করা, তারপরে ডিমান্ড ফ্যাক্টর বের করা, ওই একটা চ্যাপ্টার আছে ভিকে মেহতা, চ্যাপ্টার 3 মেবি। এরপরে হচ্ছে আপনার ট্রান্সমিশন লাইন। আরেকটা কথা, প্রত্যেকটা বই যাবে এই পাওয়ার সিস্টেম থেকে, এই প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বই থেকেই পড়তে হবে। ট্রান্সমিশন লাইন কোনগুলা আমি একটু আইডিয়া দিচ্ছি, শর্ট ট্রান্সমিশন লাইন আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন, ওই ম্যাথ গুলো আছে না, ওই আপনার কতটুকু জেনারেশন হচ্ছে, লাইন লস কতটুকু, ডিস্ট্রিবিউশন কতটুকু, এই রিলেটেড কিছু ম্যাথ আছে। পরে যদি বলি আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কোনগুলো, ওই যে ক্যাপাসিটর দিয়ে পাওয়ার ফ্যাক্টর যে বাড়ায়, ওই রিলেটেড কিছু ম্যাথ আছে, ওগুলো ইম্পর্টেন্ট।
নেক্সট হলো আপনার আর কি টপিক আছে, ও স্যাগ আছে, স্যাগ করোনা, এই করোনা সেই করোনা না, এই করোনা হচ্ছে লাইনের করোনা, এটা ইম্পর্টেন্ট। স্যাগ ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। ফল্ট অ্যানালাইসিস দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার সিমেট্রিক্যাল ফল্ট, একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। এই ফল্ট অ্যানালাইসিস এর ম্যাথ লাগে রিটেনে, ভাইবার জন্য আলাদা প্রিপারেশন, ওইটা অন্য কথা। আপনি যখন ম্যাথ করবেন তখন ভাইবার জন্য প্রিপারেশন হয়েই যাবে। এরপর হচ্ছে প্রোটেকশনের কিছু ম্যাথ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই প্রোটেকশন 4-2 এর প্রোটেকশন না, এই প্রোটেকশন হচ্ছে সার্কিট ব্রেকার, সিটি, এগুলার কিছু ছোট ছোট ম্যাথ আছে, এই ম্যাথ গুলা লাগে। এই হচ্ছে পাওয়ার সিস্টেমের প্রিপারেশন। এই কয়টা টপিক পড়লেই পাওয়ার সিস্টেম ডান, মোটামুটি ডান। তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সমিশন লাইন। এক এক জায়গার জন্য এক একটা কোশ্চেন করে, এক একটার জন্য এক একটা বেশি ইম্পর্টেন্ট থাকে। ট্রান্সমিশন লাইন সব বই থেকে পড়তে হবে, এখানে সবগুলা টপিক মোটামুটি 3টা বই থেকে পড়তে হবে। বাট ফল্ট অ্যানালাইসিস এটা আশফাকের বই বেশি ভালো লেগছে। কোনটা কোন ভালো লেগছে আমাকে যে যে ডিপার্টমেন্ট আছেন এটা বললে আমি বলে দিব, বা মেসেঞ্জারে একটা নক দিলেও আমি বলে দিব আমি কোন বইটা ভালো পড়বো। রনি পারভেজ থেভনিন ইলেকট্রিক্যাল জব লাইন অবশ্যই লাগবে, সবগুলা সাবজেক্টের জন্য লাগবে। এই গেল হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম। আর বাকি আছে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনের সাবজেক্টটা, কমিউনিকেশন হচ্ছে বই ভালো নাই, কমিউনিকেশন আমিও পারি না ভালো, খুব বাজে, আমি বুঝি না জিনিসগুলা কেমনে কি গেছে। এই যে বিপি লাথি বইটা লেখা দেখলে আমার মনে হয় হিব্রু ভাষা লেখা। কমিউনিকেশনের ইসমাইল হোসেনের একটা নোট আছে, সেটা আমার কাছে আছে, যাদের দরকার তারা বলে দিয়েন। ইসমাইল হোসেনের একটা নোট, জেনিক এডুকেশন কমিউনিকেশনে ভালো করে নাই। রনি পারভেজের বই, থেভনিন জব গাইডলাইনের বই। কমিউনিকেশনে কি কি টপিক আছে সেটা বলে দিচ্ছি। অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, এরপর হচ্ছে পালস কোড মডুলেশন, ডেল্টা মডুলেশন, এএফকে, পিএফকে, টিডিএম, এফডিএম, এই কয়টা ইম্পর্টেন্ট। সিডিএম বেশি একটা লাগে না, ওইটা বাদ দিলাম আমি। আর হচ্ছে সিগন্যাল এন্ড সিস্টেমটা লাগে, সিগন্যাল এন্ড সিস্টেম। এইটা আলাদা কোর্সই আছে, আমরা জানি সিগন্যাল এন্ড সিস্টেম, এটা আমাদের হায়দার স্যার পড়াইছে। এটার জন্য ভালো বই হচ্ছে সলোমনের একটা বই আছে, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 লাগবে। অবশ্যই রনি পারভেজ এবং থেভনিন জব গাইডলাইনে সবই বিস্তারিত ব্যাখ্যা আছে, ওইটাও দেখবেন। কমিউনিকেশন এই টপিক গুলা লাগে, তার মানে যারা ওই টেলিকমিউনিকেশন নিয়ে পড়তেছেন, যারা ওই আরএসপি পড়তেছেন, আরএসপি এখানে কিছু লাগে না, থার্ড ইয়ার পর্যন্ত, এগুলো থার্ড ইয়ার পর্যন্ত পড়ছেন আপনার, এগুলো সবই থার্ড ইয়ার পর্যন্ত আছে। এই হচ্ছে টোটাল জিনিস লাগে। ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট লাগে, যেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম এটা সবাই পড়েন আপনারা। কন্ট্রোল সিস্টেমের কোন কোন চ্যাপ্টার লাগে? 2, 4, 7, এই 3টা চ্যাপ্টার লাগে, আর কোনো চ্যাপ্টার লাগে না। আমি চ্যাপ্টার ওয়াইজ যদি দিতাম আরো বেশি সময় লাগতো, আবার সব চ্যাপ্টারে সব ম্যাথ করাও লাগে না, কিছু কিছু ম্যাথ বাদ দেওয়া যায়, ওগুলার জন্য নইলে আমার আরো অনেক বেশি লেন্দি হয়ে যাবে। এমনি অনেকক্ষণ হয়ে গেছে, খুব সম্ভবত 5টার কাছাকাছি বাজে। সো এই হচ্ছে প্রিপারেশন। যে জিনিসটা হচ্ছে, আপনি যদি ডিপার্টমেন্টালে 40-এ 35 পান, আপনাকে চাকরিতে কেউ ঠেকাইতে পারবে না। 40-এ 35 যদি পান, এই 20-এ 20 পায়ে যাবেন, তাহলে 35 আর 20-এ কত? 55। আর এইখান থেকে আপনার 20-25 পাওয়া কোনো ব্যাপার না, তার মানে 75 পাইলে আপনার মোটামুটি প্রিপারেশন ডান, এটা মনে করতে পারেন। ঠিক আছে, 75 পাইলে আপনার চাকরি হয়ে গেছে। তার মানে ডিপার্টমেন্টালে যদি ভালো করতে পারেন, এগুলা খুব বেশি ইফেক্ট ফালাবে না। বিসিএস এর আরেকটা সুবিধা আছে, যারা মনে করেন যে বিসিএস দেয়, তারাই 40-এ মনে করেন কত পাবে জানেন? 39। 20-এ 20 পাবে 60, টুকটাক 3-4টা ম্যাথ এমনি পাইরা যায়। তখন কি হয়ে যায়, অনেকের খালি বিসিএস প্রিপারেশন এবং হালকা পাতলা ম্যাথ পারার মাধ্যমে পিজিসিবি তে জব হয়। তো বিসিএস এর অনেক সুবিধা আছে। এই হচ্ছে প্রিপারেশন টোটাল। যেহেতু বিসিএস অনেক প্রিসিয়াস জব, বাট অনেক বেশি টাইম লাগে, আমার প্ল্যান হচ্ছে ফার্স্টে পাওয়ার সেক্টরে ঢুকবো, পাওয়ার সেক্টরে জব করব। যেহেতু চাকরি অনেক রিল্যাক্সেড, আস্তে ধীরে বিসিএস এর প্রিপারেশন নিব। অনেক কম্পিটিশন জানি, অনেক লেন্দি প্রসেস, কোনো সমস্যা নাই, আমি তো বেতন পাইতাছি, আমি অনেক সময় পাইতাছি। এখন আমি আস্তে আস্তে বিসিএস এর প্রিপারেশন হইলে নাইলে নাই, শেষ। যদি হইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো।
আর এরকম পাওয়ার সেক্টরের প্রত্যেকটা কোম্পানি বিসিএস ক্যাডার লালন করে, মানে অল টাইম বিসিএস এ প্রায় 50-60 জন চলে যায়, মানে পাওয়ার সেক্টর থেকে বিসিএস ক্যাডার হয়ে যায়। এটা নজির আমরাই দেখতে পাই এবং বড় ভাইদের কাছ থেকে আমরাই শিক্ষা পাই। পিজিসিবি তে থাকে, বেতন পাই, চাকরি করে, সুবিধা হয়, এরপর আস্তে করে বিসিএস এর প্রিপারেশনে বিসিএস এ চলে যায়। এই হচ্ছে অল ওভার ধারণা। আর আরো কিছু সাইট আছে, আমি যদি শেষ করব তার আগে প্রাইভেট যে জবগুলো আছে সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে পারেন। যদিও প্রাইভেট জব সম্পর্কে আমার খুবই কম আইডিয়া। প্রাইভেট জবের কিছু সুবিধা হচ্ছে আপনি ভ্যারাইটিস কাজ করতে পারবেন। আপনি ধরেন পাওয়ার নিয়ে পড়ছেন, আপনি এখন কমিউনিকেশন সাইডে চলে যেতে পারবেন, আপনি কোডিং করতে পারবেন, মানে প্রাইভেট চাকরি আপনি করলে করলেন, নইলে না, আপনারা কেউ ঠেকাইতেছে না। ভালো দিক হচ্ছে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন। এরপরে হচ্ছে আরো ভালো দিক হচ্ছে আপনি যে কোনো জব সুইচ করতে পারবেন খুব তাড়াতাড়ি। জব সুইচ করে আমার এটা ভালো লাগতেছে না, আমি অন্য আরেকটা করবো, তাহলে জব সুইচ করতে পারবেন। প্রাইভেট চাকরি করলে আপনার যে স্কিল গুলা, সেই স্কিল গুলো অনেক ভালো ডেভেলপমেন্ট হবে, যতগুলো স্কিলই থাকবে সেগুলো অনেক ভালো ডেভেলপমেন্ট হবে। আর প্রাইভেটে যেমন আমি যদি বলি, প্রাইভেটে কিন্তু বেতন অনেক কম, স্টার্টিং এ ঢুকবেন আপনি 20,000 দিয়ে, কিন্তু পাওয়ার সেক্টরে ঢুকতেছেন 70,000 দিয়ে। পাওয়ার সেক্টরে আপনি 5 বছর চাকরি করার পর আপনার বেতন মনে করেন 1,20,000 হইলো ধরেন। এটার কি জানি বলে এক্সিলারেশন কম, মানে ত্বরণ কম, মানে খুব বেশি ফাস্ট চাকরি পারে না। বাট আপনি প্রাইভেট জব যদি অনেক ভালো কাজ জানেন, আপনার এই 5 বছরে আপনার বেতন 2 লাখ হয়ে যাবে। এটা হচ্ছে প্রাইভেট জবের একটা ভালো দিক। এখন দেখি প্রাইভেট জবের কিছু খারাপ দিক। ভাই প্রাইভেট জবের স্যালারি খুব বেশি ভালো না, কারণ আপনি যদি ভালো কাজ না পারেন আপনাকে ওই 20,000-25,000 টাকা দিয়ে সারা জীবন চাকরি করতে হবে। এটা খুব বেশি একটা খারাপ ইফেক্ট। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার চাকরির নিশ্চয়তা কম। আপনি যে চাকরি করতেছেন যে কোনো সময় এমডি আপনার টাস করে বাইর করে দিবে, এবং জব সিকিউরিটিটা কম প্রাইভেট চাকরিতে। আপনি যদি এফিশিয়েন্ট না হন আপনারা যে কোনো সময় বাইর করে দিবে। এটাই হচ্ছে সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজেস। আর জব সুইচ করতে হবে, আপনি যদি বেতন বাড়াইতে চান আপনার এক জব থেকে আরেক জবে যেতে হবে। অনেক ভ্যারাইটিস আছে, এক্সপ্লোর করতে পারবেন, স্কিল ডেভেলপমেন্ট হবে, বেতন কাজ পারলে অনেক বাড়ে। প্রাইভেট জব কিভাবে পাবেন দেখেন, গভর্নমেন্ট জবের যেরকম বড় সড়ো লেভেলে সার্কুলার হয় সবাই সেটা জানে, প্রাইভেট জবে সবাই কিন্তু এটা জানে না। প্রাইভেট জবে বেশিরভাগ রিক্রুটমেন্ট ইন্টারনালি হয়, মাথায় রাখবেন। ইন্টারনালি যেহেতু রিক্রুটমেন্ট হয়, তার মানে আপনার যে বড় ভাই যারা আছে তাদের সাথে আপনার কমিউনিকেশন ভালো থাকতে হবে। প্রাইভেট জবের যে এইচআর সেকশন এরা খুব বেশি অ্যাক্টিভ থাকে না, তার মানে আপনার যে বড় ভাই যারা আছে প্রাইভেট জব করে তাদের একটু গুতাইতে হবে, ভাই আপনারা এখানে কি রিক্রুট করবে ভাই, মানে একটু ছাত্রামি করতে হবে, বা একটু কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকতে হবে, এটা বলা চলে। আর প্রাইভেট জব পাইতে গেলে বেশ কিছু স্কিল থাকতে হবে। কিছু স্কিল আমি বলে দেই, যেটা হচ্ছে আপনার অটোক্যাড আর এমএস অফিস, মাইক্রোসফট অফিস। এই দুইটা যদি না পারেন আপনি প্রাইভেট জব পাচ্ছেন কিনা তার নিশ্চয়তা খুবই কম। এই দুইটা হচ্ছে প্রাইভেট জবের বাইবেল বলা চলে, এই দুইটা আপনাকে পারতেই হবে প্রাইভেট জব করতে। আরো কিছু বেনিফিট দেয়, বেনিফিট আপনি চাইলে পাওয়ার পয়েন্ট এটা ভালো দেখতে পারেন, এক্সেল, এরপর হচ্ছে আপনার পিএলসি আছে, সলিড ওয়ার্কস আছে, তারপরে আরো কিছু এক্সট্রা কোর্স আছে, এনআইএস না কি জানি আরেকটা আছে, মানে অনেকগুলা কোর্স আছে যে কোর্স গুলা আপনি করলে আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। প্রাইভেট জবে রেজাল্ট খুব বেশি ইফেক্ট ফালায় না, রেজাল্ট মোটামুটি একটা থাকলেই চলে। বিসিএস এ রেজাল্ট কোনো ফ্যাক্টরি না, 2.5 প্লাস থাকলেই হয়। পাওয়ার সেক্টর জবে রেজাল্ট খুব বেশি ফ্যাক্ট না, আপনার যদি 3-এর নিচে পান ভাইভাতে হচ্ছে আপনি কত পাবেন, 1 কম পাবেন। 100 মার্কসের মধ্যে 3-এর বেশি পাইলে 1 বেশি পাবেন। মানে ভাইভাতে পাওয়ার সেক্টরে টোটাল 20 মার্কস থাকে, এই 20 মার্কসের মধ্যে আপনি 1 কম পাবেন যদি আপনার সিজিপিএ 3-এর নিচে থাকে। সো এটা রিটেন দিয়ে কভার করা যায়। ভাইভাতে 20 মার্কসের মধ্যে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনার অ্যাপিয়ারেন্স থাকে, সবকিছুই থাকে, তার মধ্যে 1 কম পাইতে পারেন। এই হচ্ছে অল ওভার ধারণা। এছাড়া আপনারা ডিফেন্সে যাইতে পারেন, শর্ট কোর্সে অনেক ডিফেন্স হয়। যদি আমি পার্সোনালি আমার খুবই খারাপ লাগে এই ডিফেন্সের চাকরিগুলা, ভাই এত নিয়ম কানুন আমার ভালো লাগে না। মানে এই 4 বছর ড্রেস পড়তে পড়তে বা 5 বছর পড়ছে আমি ড্রেস, আমার অতিষ্ঠ, আবার ড্রেস পরবো নতুন করে,
আমি টি শার্ট আর ট্রাউজার পরে অফিসে যাই, কিচ্ছু হয় না আমার। সো এইদিকে অনেক রিল্যাক্স আছি। ডিফেন্সে যাইতে পারেন, ডিফেন্সে যারা ডিফেন্সে গেছে, ডিফেন্স অবশ্যই সম্মানের চাকরি, এটা আমরা সবাই জানি, বাট আমার ভালো লাগে না। এছাড়া আপনারা বিভিন্ন ব্যাংকে ট্রাই করতে পারেন, ওই যে বিসিএস প্রিপারেশন নিবেন, ব্যাংকে মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারবেন। এই হচ্ছে আমার টোটাল কথা। আমি জানি আমি অনেক বেশি কথা বলছি, অনেক বাড়তি কথা বলছি। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আমি সেই কোশ্চেনের উত্তর দিব। ভাইয়া, জেনারেশন কোম্পানিতে কি প্রেসার অনেক বেশি? না, সবচাইতে আরামের চাকরি জেনারেশন। আমি যখন দেখতাম এরা, এদের কোনো কোয়ালিটি হয় না, তো খুব মজা। প্রেসার সবচাইতে কম জেনারেশন, এবং জেনারেশনের চাকরি সবচাইতে মজা। কিন্তু একটা ঝামেলা আছে, কোম্পানি গুলা দেশের পথে পড়ে থাকে, আপনার ঢাকায় আসার সুযোগ কম, সারা জীবন এক জায়গায় করতে হবে, এটা হচ্ছে জেনারেশন কোম্পানির অসুবিধা। কিন্তু জেনারেশন কোম্পানির চাকরি পেশা সবচাইতে কম, যদি না মেইন জেনারেশন থাকে। যদি আপনি জেনারেশন কোম্পানির মেইন থাকেন তাহলে, আর জেনারেশন কোম্পানির চাকরি আমার কাছে পার্সোনালি সবচাইতে রিল্যাক্সের লাগে, সবচাইতে আরাম। আচ্ছা, আর ভাইয়া অনেকেই শুনছি যে কোচিং করে, এটা কি দরকার আছে? দেখেন, আপনারা যখন অ্যাডমিশন নিছেন এমআইএসটি তে, তার আগে একটা কোচিং করতে হয়, উদ্ভাসে কোচিং। যদিও আমার জন্য কোচিংটা খুব বেশি ফ্রুটফুল হয় নাই। আর কোচিং করলে কি হয়, কোচিং করলে একটু হলেও ভালো হয়। দরকার নাই আমাদের এমআইএসটি গ্রেজুয়েট স্টুডেন্টদের জন্য পড়ানো দরকার নাই, পড়ানো প্রাইভেট স্টুডেন্টদের জন্য দরকার বেশি। আমি কোচিং করছি, পার্সোনালি আমি কোচিং করছি। কারণ কোচিং করলে কি হয়, আমার যে পড়াটা পড়তে 2 দিন লাগে, যে পড়াটা পড়তে আমার 2 দিন লাগতেছে, সেই পড়াটা আমি 30 থেকে 40 মিনিটে বুঝতে পারতেছি। এটা আমার জন্য একটা সুবিধা। যেহেতু আমার সময়টা একটু কম লাগতেছে, তো কোচিং করলে, আপনার যে কোচিং করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নাই, বাট কোচিং করলে আপনি খুব তাড়াতাড়ি পড়া ধরতে পারবেন, এতে আপনি বেনিফিটেড হবেন। বাট কোচিং করার কোনো ম্যান্ডেটরি কোনো জিনিস না। আপনারা এমআইএসটির স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য কোচিং করাটা ম্যান্ডেটরি না। এটা গেল কোচিং এর অপশন। বাট আমি কোচিং করছি পার্সোনালি, 2 জনের কাছে পাই নাই। যাই হোক, কোচিং করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন কে কি করছে? আসসালামু আলাইকুম। নন ডিপার্টমেন্ট 40, অ্যানালাইটিক 20, এই সবগুলা কোশ্চেন কি এমসিকিউ? এই কোশ্চেন গুলা কি ভুল দাগাইলে কোনো নম্বর কাটে না? এই ভুল দাগাইলে কোনো নাম্বার কাটে না। আর 40 এবং অ্যানালাইটিক সবগুলা এমসিকিউ। পাওয়ার মেজর নিয়ে জার্মানিতে এমএসসি করতে যাওয়াটা মোর প্রেফার্ড। হ্যাঁ, আপনারা যেতে পারেন যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে। বললামই তো, আপনি ডিসিশন নেন। আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য ইচ্ছা থাকে, দেশের বাইরে আমি যাব, আপনি পাওয়ার নিয়ে জার্মানিতে যেতে পারেন। জার্মানিতে পাওয়ারের স্কোপ বেশি, বাট পাওয়ারে এমন না যে আপনি আমেরিকা বা কানাডা যেতে পারবেন না, আমেরিকা কানাডাতেও যেতে পারবেন, একটু কষ্ট হবে। বাট এমন না যে আপনি জার্মানিতে যেতে হবে, এটাই কথা। আপনি দেশেও চাকরি করতে পারেন। বললাম তো, অনেক অপশন খোলা আছে। আপনার কাছে যেটা প্রেফার্ড মনে হবে, যে সুবিধা অসুবিধা আপনার কাছে মনে হবে, সেটা আপনি ক্যাপচার করবেন। আচ্ছা, নেক্সট জন প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, পাওয়ার সেক্টরে জবে মেয়েদের জন্য স্কোপ কেমন? রিক্রুটমেন্টে কি মেল প্রেফারেন্স বেশি থাকে এমন কিছু? আমি মেয়েদের হিউমিলেট করব না বা কিছুই করব না। পাওয়ার সেক্টরে মেয়েদের জব করাটা একটু কষ্টকর। কষ্টকর বলতে, যেমন আমি যদি বলি পাওয়ার প্ল্যান্টে দেখেন আপনাকে অনেক দূরের একটা জায়গায় ফালাবে। ওই জায়গাটায় আপনার প্রবলেম, কারণ ওই জায়গাটায় হচ্ছে নর্মালি ছেলেরা বেশি প্রেফারেবল, কারণ পাওয়ার প্ল্যান্টে খুব কমই মেয়ে থাকে, এটা সত্য কথা। এবং টিচাররা রিক্রুট করার সময় দেখে যার মার্কস বেশি ভালো। ধরেন এরকম একটা কেস হয়েছে, একটা ছেলে রিটেন প্লাস ভাইবা, অবশ্যই আপনাকে 10টা কোশ্চেন করছে। আপনি যদি পারেন, আপনি যদি রিটেন ভালো করেন, আপনি যদি ভাইবাতে ভালো করেন, আপনি যদি কোনো আপনার যদি যোগ্যতা থাকে, মানে রিটেন প্লাস ভাইবা এই দুইটা যদি আপনি পারেন, আপনি কোনো ছেলের চাইতে যদি 1 মার্কসও বেশি পান, অবশ্যই আপনি টিকবেন। এইখানে মেল কোনো প্রেফারেন্স পায় না, এটা একটা জিনিস। আর কথা হচ্ছে যে, বাট ধরেন একটা ছেলে আর একটা মেয়ে সমান মার্কস পাইছে, সেই ক্ষেত্রে হয়তো বা ছেলে ঢুকতে পারে। কিন্তু আপনি রিটেন ভালো দিছেন, আপনি ভাইবা ভালো দিছেন,
পাওয়ার সেক্টর আপনার জন্য খুবই ভালো, এবং পাওয়ার সেক্টর মেয়েদের জন্য অনেক স্বর্গের জব। কেন স্বর্গের জব মনে করি? আমাদের সাথে 21 জন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জয়েন করছে, তার মধ্যে 2 জন মেয়ে আছে। বিশ্বাস করেন, আমাদের এই 18 জনকে দেশের দূর দূরান্তে পাঠাই দিছে, কিন্তু এই 2 জনকে ঢাকার হেড অফিসে রাখছে। দেখেন, মেয়েদের জন্য পাওয়ার সেক্টরে জব আরো মোর প্রেশিয়াস, আমি এটা মনে করি অনেক ভালো। আপনি ঢাকায় থাকতে পারবেন, এবং সবগুলা কোম্পানি ঢাকায় হেড অফিস আছে, এবং আপনি যদি পাওয়ার সেক্টর জবে যান তাহলে হেড অফিসে চাকরি পাওয়ার, মানে হেড অফিসে থাকার সম্ভাবনা আপনার কাছে অনেক বেশি। তো পাওয়ার সেক্টরে মেয়েরা অনেক বেশি অগ্রাধিকার পায়। বাট পিজিসিবি তে, আমি যদি বলি পিজিসিবি মেয়েদের জন্য স্বর্গ, কারণ মেয়েদের কোনো প্রেশার থাকে না পিজিসিবি তে, খালি অফিসের কিছু কাজ থাকে এবং অনেক আরাম পিজিসিবি তে। আরেকটা জিনিস, আপনি যদি দেখেন আপনি ম্যাথ পারতেছেন, আপনি যদি দেখেন আপনি প্রিপারেশনের জন্য প্রস্তুত, অবশ্যই আপনি মেয়ে হন ছেলে হন কোনো ম্যাটার করে না, আপনি প্রিপারেশন নেন, জাস্ট প্রিপারেশন নেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর কেউ কোনো প্রেফারেন্স পায় না। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার হয় হেড অফিসে ফাঁকা না থাকে, আপনার ওই দূর দূরান্তে থাকতে হবে, এইটার মেন্টালিটি যদি থাকে তাহলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনি বললেন যে জেনারেশন কোম্পানিগুলোতে ঢাকায় আসার চান্স কম, পাওয়ারের বাকি জবগুলোর ক্ষেত্রে এই চান্সটা কেমন? এজ সবাই ঢাকায় সেটেল হতে চায়, চান্স যদি থাকে তাহলে অ্যামাউন্টটা কি রকম এন্ড প্রসিডিউরটা কি? কোশ্চেনটা ভালো মতো বুঝি নাই, আরেকবার দেখি। আচ্ছা, ঢাকায় থাকা নিয়ে কথা বলছে। আমি যেমন ঢাকায় সেটেল, আমার বাপ মা দুজনেই ঢাকায় থাকে, ঢাকায় আব্বু আমরা পার্মানেন্ট। আপনার পিজিসিবি, ডেস্কো, ডিপিডিসি, এই 3টায় চাকরি হলে ঢাকায় থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ ডেস্কো ডিপিডিসি তো ঢাকারই। পিজিসিবির ঢাকায় হেড অফিস আছে, তো প্রজেক্ট আছে, প্রজেক্টে থাকলে আপনি ঢাকায় থাকতে পারবেন। তো এই 3টা হচ্ছে ঢাকায় থাকার সম্ভাবনা বেশি। এখন আমি যদি বলি নেস্কো হচ্ছে সেই উত্তরবঙ্গে। এখন এইখানে যদি আপনার জব হয়, নিশ্চয় আপনার হবে না, ঢাকায় পোস্টিং হবে না। আমি যদি বলি জেনারেশন যে প্ল্যান গুলো আছে, এগুলো তো ঢাকায় থাকে না। হ্যাঁ, ঢাকায় হেড অফিস থাকে, হেড অফিসে পোস্ট সংখ্যা কম। প্রত্যেকটা জেনারেশন কোম্পানির একটা হেড অফিস থাকে, হেড অফিসে পোস্ট সংখ্যা কম, বাট জেনারেশন কোম্পানিতে যদি জব হয় 95% পসিবিলিটি থাকে আপনার ওই কোম্পানিতেই জব করার। বাট ঢাকায় হেড অফিস থাকে, তো খুব বেশি একটা প্রবলেম হয় না। বাট এই 3টা কোম্পানিতে যদি জব পান তাহলে ঢাকায় থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। আমি যদি পিডিবির কথা বলি, ঢাকায় থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি যদি আপনার ওজো পাডিগোর কথা বলি, ওজো পাডিগো, এটার মধ্যেও ঢাকার মেইনলি কথা, এই 3টা বাদে বাকি সবগুলাই ঢাকায় থাকার সম্ভাবনা কম, এটাই মুদ্রা কথা। আর কেউ কোনো কোশ্চেন করতেছে না? ভাই একটা কোশ্চেন মনে একটু মিস হয়েছে, আগে করছিল মানে স্যার, ভাই 2টা এক্সামের মাঝে কতদিন গ্যাপ থাকে? 2টা এক্সামের মাঝে যে গ্যাপটা থাকে সেটা নরমালি 7 দিন থাকে। যদি অনেক বেশি পরে চাপ থাকে 7 দিন থাকে। যেমন আমি সুন্দরবনে পরীক্ষা দেওয়ার পরে, সুন্দরবন গ্যাস কোম্পানির পরীক্ষা দেওয়ার পরে আমি পিজিসিবি তে পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার 2টাতেই আসছে। আমি 7 দিনের গ্যাপ পাইছিলাম, এবং আমার জন্য এটা খুবই ভালো হয়েছে। একবার সিলেবাস পুরোটা শেষ করতে পারি না, পিজিসিবি তে পুরোটা শেষ করছি। পরীক্ষার চাপ যদি অনেক বেশি থাকে 7 দিন থাকে, অনেক সময় 3 দিনও থাকে। বাট পরীক্ষার চাপ যদি কম থাকে 1 মাস অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর পরীক্ষা হয়। যেহেতু করোনা শেষ হয়ে গেলে সবগুলো একসাথে জমে আছে, এখন সবগুলোর পরীক্ষা 7 দিন পর পর হবে। আরেকটা যে জিনিস যেটার উত্তর দিতে আমি ভুলে গেছিলাম, মানে এইসব পাওয়ার সেক্টরে বছরে কতগুলো রিক্রুট হয়? নর্মালি 13টা 14টা কোম্পানি আছে, গ্যাস সেক্টরে 10-12টা কোম্পানি আছে। ধরেন এভারেজে সবগুলোর মধ্যে 5টা করেও লাগতেছে, তাও কিন্তু 5-14-70, আর ওইখানে 5-14-70 মানে 140টা। আর আমি যদি পিজিসিবির কথা বলি, পিজিসিবি অনেক বেশি রিক্রুট করে, 50+ করে রিক্রুট করে। আপনার পিডিবি আছে, পিডিবি অনেক রিক্রুট করে, প্রায় 100+ রিক্রুট করে। আর এছাড়া আরবি আছে, এরা অনেক বেশি রিক্রুট করে। এগুলা রিক্রুট করার বেশি, কারণ এগুলা বড় কোম্পানি, এরা বেশি রিক্রুট করে। অন এন এভারেজ বছরে 200 থেকে 250 পোস্ট ফাঁকা হয় পাওয়ার সেক্টরে। এই 200 থেকে 250 পোস্টের যাওয়ার খুব বেশি কঠিন কিছু না। সত্যি বলতে প্রাইভেট স্টুডেন্ট যারা আছে তাদের যে টপার গুলা আছে, সেই টপার গুলারে যদি ধরি আমি, 5টা করে টপার ধরেন, 80টা ইউনিভার্সিটি ধরেন, 5-4 হাজার,
আর পাবলিক ইউনিভার্সিটি যদি ধরেন 1000, তার মানে 5-6 হাজার থাকে আর কি। 5-6 হাজার ভালো যারা প্রিপারেশন নেয় তাদের মধ্যে মেইনলি 1000 ভালো প্রিপারেশন নেয়। আর 1000 যদি ভালো প্রিপারেশন নেয় তার মাঝখানে এই 200-250-তে আসা খুব বেশি কঠিন কিছু না, মানে 25% পসিবিলিটি, যেখানে বিসিএস কিন্তু হিউজ। আর কোনো কোশ্চেন আপনার মুখে করতে পারেন, সমস্যা নাই, আমি শুনতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম হুম। ভাইয়া, একজন সিএসসি গ্র্যাজুয়েটের জন্য পাওয়ার সেক্টরে জবগুলা কিরকম ফ্রুটফুল এবং খুব বেশি জব নাই পাওয়ার সেক্টরে সিএসসি স্টুডেন্টদের জন্য, মানে খুবই কম। যেমন আমি যদি বলি ইলেকট্রিক্যালে যদি 20টা থাকে, সিএসসির জন্য 1 বা 2টা থাকে। তো সিএসসি নিয়ে পড়লে ভাই আইটি কোম্পানিতে জব করলে আমার মনে হয় এটা বেশি প্রেফারেবল। এবং পাওয়ার সেক্টরে না, বাংলাদেশে অন্যান্য অনেক গভর্নমেন্ট সেক্টর আছে, সেইখানে জব করাটা বেশি ফ্রুটফুল, বাট পাওয়ার সেক্টরে সিএসসির পোস্ট আমি খুব বেশি দেখি না, 1 বা 2টার বেশি দেখি না। নেক্সট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই সবগুলো কোম্পানি কি প্রতি বছর রিক্রুট করে নাকি কিছু কোম্পানি না, আছে? ধরেন 2 বছর পর পর রিক্রুট করে, ধরেন 2 বছর পর পরও যদি রিক্রুট করে আপনি ভালো লেভেলের সার্কুলার পাচ্ছেন। ধরেন ডিপিডিসি 2 বছর পর পর করতেছে, পিজিসিবি বেশিরভাগ 1 বছর পর পরই করে, পিডিবি 2 বছর পর পর করে, আরএবি 1 বছরে 2-3 বার করে, ডেসকো ডিপিডিসি এরা একটু কম করে। এছাড়া বাকি সবগুলাই অন অ্যান এভারেজ 1.5 বছরের মধ্যে একটা একটা সার্কুলার বের করে। বাট জেনারেশন কোম্পানিতে লোক কম লাগে, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বর্তমানে যে এটা চলতেছে সেটার মধ্যে 32 জন। আমি এভারেজে বলছি যে আপনার বছরে 300 থেকে 400 সিট ফাঁকা থাকে পাওয়ার সেক্টরে, বা 300 ধরেন, মিনিমাম 300 থাকবে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। ভাই মানে প্রিপারেশন গুলা কি আমরা যে ইয়ারে আছি ওই ইয়ার থেকে কি মিলে কি কোনো সমস্যা হবে? যেমন আমি সেকেন্ড ইয়ারে আছি। কোনো সমস্যা হবে না। ধরেন আপনি সেকেন্ড ইয়ারে আছেন, আপনি আপনার ডিপার্টমেন্টাল, মানে আমি তোমাকেও তুমি করে বলি, মেশিনটা খুব ভালো করে পড়বেন, ইলেকট্রনিক্সটা খুব ভালো করে পড়েন। ভাই লাইফটা ছোট, 4 বছরের ভার্সিটি লাইফ, একটু এনজয় করতে পারো। এমন না যে তোমাকে ফার্স্ট ইয়ার থেকে এত বেশি সিরিয়াস হইতে হবে, আমি বলবো এনজয় করো, বাট মেশিন আর ইলেকট্রনিক্সটা যখন পড়বা তখন একটু মনোযোগ দিয়ে পড়বা, একটু ভালোভাবে পড়বা। এছাড়া এনজয় করো, টুরমুর দিয়ে বেড়াও, কোনো সমস্যা নাই, বাট এত আগে থেকে এত সিরিয়াস হওয়ার দরকার নাই, আমি এটা পার্সোনালি ফিল করি। বাট আমার কথা হচ্ছে মেশিন এবং ইলেকট্রনিক্স যখন পড়বা তখন খুব ভালো করে পড়বা, বেসিক দিয়ে পড়বা, এতে অনেক উপকার হবে। এছাড়া যে অভ্যাসটা করা উচিত সেটা হচ্ছে ডেইলি নিউজ পেপার পড়া উচিত, ডেইলি নিউজ পেপার পড়া উচিত, এবং স্টুডেন্ট পড়ানো উচিত। এই 2টা কাজ করতে পারেন। স্টুডেন্ট পড়ানো বলতে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত স্টুডেন্ট পড়াইতে পারো। আমি এটা খালি টাকা কামানো এর জন্য বলতেছি না, স্টুডেন্ট পড়াইলে টাকা তো কামানো এটা একটা অপশনই। ওই যে অ্যানালাইটিক অ্যাবিলিটি আছে না, ওইটার 20 মার্কস অনেক সহজ হয়ে যাবে, এটা একটা ভালো অপশন। নিউজ পেপার পড়লে বা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রতি মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, যদি পড়তে চাও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। মেশিন এবং ইলেকট্রনিক্সটা ভালো করে পড়বা। থার্ড ইয়ারে সেম কাজ, থার্ড ইয়ারে পাওয়ার সিস্টেম খুব ভালো করে পড়বেন, কমিউনিকেশন খুব ভালো করে পড়বেন, ডেইলি নিউজ পেপার পড়াবেন, স্টুডেন্ট পড়াবেন, শেষ। ফোর্থ ইয়ার থেকে মেইন প্রিপারেশনটা শুরু করবেন, বই কিনবেন, সব নোট গুছাবেন, সবকিছু বুঝে বুঝে রাখবেন, আগের যত টপিক আছে বুঝে রাখবেন। ফোর্থ ইয়ারে বের হওয়ার সাথে সাথে জানি আপনি খালি ম্যাথ করবেন, মানে আপনার তখন আর বুঝাবুঝির দরকার নেই। আপনার কাজ হচ্ছে ফোর্থ ইয়ারে বের হইলে আপনি জানি সব ম্যাথ বুঝে রাখেন, প্র্যাকটিসের দরকার নেই, জাস্ট বুঝে রাখবেন, নোট করে রাখবেন, যাতে আপনার জন্য উপকার হয়। যেটা আমি করছিলাম, আমি ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। ফোর্থ ইয়ার থেকে বই কিনছি, সবকিছু গুছাইছি, সব আস্তে আস্তে একটু একটু করে বোঝা শুরু করছি, পাস করে বের হইছি, ম্যাথ করা শুরু করছি। মানে প্র্যাকটিসের ব্যাপার তো, অতভাবে প্র্যাকটিস করতে পারিনি। নেক্সট। ভাই আরেকটা কোশ্চেন একজন করছে, গভর্নমেন্ট পাওয়ার জব গুলো কি পার্মানেন্ট? আসলে গভর্নমেন্ট পাওয়ার যে জবগুলা একমাত্র পিডিবি হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট বলতে এটা জব হয়ে গেলে আর কোনো চিন্তা নাই। তার মানে এই না যে আমাদের জব খুব বেশি চিন্তা আছে। এই পিজিসিবিতে গত 20 থেকে 25 বছরে মাত্র 2 জন সাসপেন্ড হয়েছে, মানে 2 জন বের হয়ে গেছে। কেন বের হবে? আপনি যদি চুরি করেন, বড় সড়ো চুরি করেন, আপনাকে অবশ্যই কোম্পানি বের করে দিবে। আর পিজিসিবি বা এইসব কোম্পানিতে 5 বছরের একটা বন্ড থাকে,
5 বছর পর পর আপনার আবার চাকরি বেড়ে যায়, এবং এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যদি চুরি না করেন, আপনি যদি খুব বেশি বড় অকারেন্স না করেন, আপনার মামলা যদি ধর্ষণের মামলা টামলা না থাকে, আপনার বড় সড়ো কোনো কেস না থাকে, আপনাকে চাকরি থেকে বের করবে না, ঠিক আছে? সো বাট 5 বছরের একটা বন্ড থাকে, এটা নামের বন্ড, এটা কোনো কামের বন্ড না। আর এখন নর্মাল কথা চিন্তা করেন, ধরেন আপনি বিসিএস ক্যাডার, আপনার নামে একটা বড় সড়ো একটা মামলা হয়েছে, আপনি একটা বড় সড়ো চুরি করছেন, ওই ক্ষেত্রে আপনি যে বিসিএস ক্যাডারেও থাকতে পারবেন তারও নিশ্চয়তা নাই। সো পাওয়ার সেক্টর পার্মানেন্ট জব না, 5 বছরেরই জব, বাট জব সিকিউরিটি মাশাআল্লাহ খুবই ভালো। যেমন আমার এখনো জব পার্মানেন্ট হয় না, আমার 1 বছর পরে জব পার্মানেন্ট হবে। এখন আমি প্রভিশনাল পিরিয়ডে আছি। মোটামুটি খুব রেয়ার কেস যাদের পার্মানেন্ট হয় না, খুব কম মানুষই আছে যাদের পার্মানেন্ট হয় না, বেশিরভাগেরই পার্মানেন্ট হয়ে যায়। আর 5 বছরের একটা থাকে, চুক্তি থাকে, এই চুক্তির পর পর কাজ হয়। এই চুক্তির সুবিধাগুলো হচ্ছে আপনার চুক্তি থাকার ফলে আপনার কাজ করার মানে মেন্টালিটি একটু বেশি থাকে, এই আর কি। বাট মোটামুটি সব চাকরি যাওয়ার কোনো নিশ্চয় মানে চাকরি যাওয়ার কোনোই নাই, ভয় নাই, যদি আপনি বড় সড়ো কোনো অকারেন্স না করেন। আর পিডিবিতে কোনো 5 বছরের বন্ড হয় না। এই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন। ভাই আরেকটা হচ্ছে ভাই ভাইভাতে কিরকম কোশ্চেন করা হয়? ভাইভাতে একদম খায়া ছেড়া দেয়, সরি একটু খারাপ ভাবে বলছি। ভাইভাতে মেশিন, পাওয়ার সিস্টেম, এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করে। আমি আগেই বলছি ভাইবা খুব বেশি ইফেক্ট করে না। ভাইভাতে মার্কস থাকে হচ্ছে 20, তার মধ্যে রেজাল্টে 10, আর ভাইভাতে থাকে 10। এখন ধরেন আপনি নর্মাল ভাইবা দিতে গেছেন, আপনি কিছু পারেন না, টিচার কি 10-এ 0 দেয়? জীবনেও 0 দেন, ঠিক আছে? সো আমি আগে ভাইবার ইম্পর্টেন্সটা বলি। আপনি খালি গেলেন, নিজের ইন্ট্রোডিউস দিলেন, টুকটাক কথা, আপনি যেহেতু রিটেন চান্স পাইছেন, কিছু না কিছু পাইলে তো গেছেন। তার মানে আপনাকে যদি 20টা কোশ্চেন করে, আপনি যদি 5টা কোশ্চেনও পারেন, তারপরে আপনি 10-এ 5 পাবেন। 20টা কোশ্চেন করছে, আপনি যদি 18টা কোশ্চেনও পারেন, আপনি 10-এ 10 পাবেন না, আপনি 10-এ পাবেন 8। তার মানে ভাইবার মার্কসের যে চেঞ্জ সেটা 0 থেকে 3, কিন্তু এখানে 3 মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ভাইবা বেশিরভাগ মেশিন থেকে ভাইবা হয়, পাওয়ার সিস্টেম থেকে ভাইবা হয়। সো ভাইবার জন্য সবচাইতে বই আছে, ভাইবার জন্য আলাদা বই আছে। আর আরেকটা জিনিস হচ্ছে রনি পারভেজের বইয়ে বেশ কিছু ভাইবার টপিক দেওয়া আছে, ওই টপিক গুলা পড়তে পারেন, ওইখানে বেশ কিছু ভাইবা আছে, টপিক পড়তে পারেন। এছাড়াও আপনার পড়াকালীন সময়ে অনেক টপিক আছে, যেমন ট্রান্সফরমার রিলেটেড কোশ্চেন অনেক বেশি করে। ট্রান্সফরমারের প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে একটা ভালো প্রপার আইডিয়া থাকার দরকার, এবং কোন জিনিসটা কি, কেন ইউজ হয়, এই সম্পর্কে একটা আইডিয়া থাকলেই হয়। এবং ভাইবার জন্য আমার কাছে পার্সোনালি নোট আছে, আমার কাছে বেশ কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলা পড়লেই হবে। আরেকটা জিনিস, যারা কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স নিছেন তাদের হয়তো বা পাওয়ার সিস্টেম প্রোটেকশন নামে একটা কোর্স আছে, যারা পাওয়ারে পড়ে তাদের আলাদা এটা প্রোটেকশন। এই কোর্স থেকে 10 থেকে 15টা শর্ট কোশ্চেন, মানে 1-2 লাইনের কোশ্চেন বেশি পড়তে হবে। আর পাওয়ার প্ল্যান্টের আরেকটা কোর্স আছে, এই কোর্স থেকে 10-12টা এক্সট্রা কোশ্চেন পড়তে হবে। অন এভারেজ 200 থেকে 250টা কোশ্চেন পড়লেই না। কথা কি ক্লিয়ার? ওই 200 থেকে 250টা কোশ্চেন করলে এখানে 3 মার্কস বেশি পাবেন, আর কিছু না পড়ে গেলেও 15 পাবেন, সব মিলায়। নেক্সট কোশ্চেন। আর কোনো কোশ্চেন নাই কারো? ভাইয়া আমার বেসিক্যালি কোশ্চেন ঠিক না, মানে আমার একটা মানে কি বলবো, মানে আপনার এই কথাগুলো 1-1.5 ঘন্টা করে শোনার পর আমার নিজের একটা টার্গেট ছিল আর কি। তো মনে হচ্ছে যে না, পাওয়ার সেক্টর একবার টাইম মেরে দেখি, যদি হয়ে যায় থাকে তাহলে দেশের বাইরে চিন্তা করবো না, অনেকটা এরকম ব্যাপার আর কি। আমি জানি না, হয়তো এতক্ষণ মেবি আপনারা বোর্ড দেখতে পারেন নাই, তাই না? না না ভাই, এতক্ষণ অফ ছিল ভিডিওটা, আমি তো খেয়ালই করি নাই। আচ্ছা সরি ভাই, বেশিক্ষণ না ভাই, 2-3 মিনিট লাস্টে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যেটা ফিল করি, আমি এই ধারণায় ছিলাম আপনার যেটা বলছেন, আমি পাওয়ার সেক্টরে ট্রাই করব, 20টা পরীক্ষা দিব, যদি আমার না হয় আমি দেশের বাইরে চলে যাব, এই টার্গেটেই আমি আগাইছি। আলহামদুলিল্লাহ 2টা পরীক্ষার মাধ্যমে হয়ে গেছে। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনি 6 থেকে 8 মাসের মধ্যেই পাওয়ার সেক্টরে জব পাবেন। বাট নয় আপনি পাওয়ার সেক্টর ধরবেন, এরপরে যদি না পারতেছেন সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরে যাওয়ার ট্রাই করেন। কথা হইলো যে যেটা আগে ধরবেন সেটা ভালো করে ধরবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না।
যেটা আগে ধরতেছেন 6 থেকে 8 মাস সেটা ভালো করে ধরবেন। এরপরে দেখেন এই যে আমি এখন আসি না, আমি কিন্তু একটা সার্টিফিকেটও জমা দিইনি, এখন আমার কাছে অনেক অপশন আছে। আমি বিসিএস এও যাইতে পারি, কিছু হবে না। আমি যদি দেশের বাইরে আমেরিকা চলে যাই তাও আমার কিছু হবে না। ঠিক আছে, তার মানে কি পাওয়ার সেক্টর আসলে আপনি একটা বড় ধরনের সুযোগ সুবিধা পাবেন। শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতি এই বদমাশগুলা সার্টিফিকেট জমা নেয়, এছাড়া আর কেউ সার্টিফিকেট জমা নেয় না। পাওয়ার সেক্টর অবশ্যই একটা ভালো একটা জায়গা। আমি আগেই বলছি দেশের বাইরে যাওয়া এটা সবচাইতে প্রেফারেবল আমার কাছে মনে হয়, বাট ওই যে অসুবিধা যেটা আছে, আমার পড়াশোনা করা মেন্টালিটি নাই, সেই জন্য আমি পাওয়ার সেক্টরে আসছি। নেক্সট কোশ্চেন প্লিজ। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে আমি ক্লোজ করে দিতে পারি আর কি। আচ্ছা ভাই, প্রবাবলি আর কোনো আপাতত কোশ্চেন নাই কারো। কোশ্চেন নাই? যার কোনো কোশ্চেন থাকবে আমার ফেসবুক আইডি আছে, করতে পারেন, মোহাম্মদ ইনসাদ খান। মোবাইল নাম্বার দিলাম না, ফেসবুকে যদি আমাকে এমআইএসটির কোনো স্টুডেন্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করি, এবং এমন কেউ নাই যে এমআইএসটি স্টুডেন্ট বাট আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এমন নজির নাই। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন নির্দ্বিধায়, অবশ্যই আমি আপনার মিউচুয়াল আছি, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, মেসেজ দিবেন। কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে পাওয়ার সেক্টর রিলেটেড, ইনশাল্লাহ সব কোশ্চেন আমি দিতে পারবো। এছাড়া আদার কোনো সেক্টরের কোশ্চেন থাকলে যদি আমি না দিতে পারি আমি জাইনাও দিতে পারবো। আর আমার মোটামুটি সব সেক্টর সম্পর্কে কিছু কিছু একটা বেসিক আইডিয়া আমার আছে। সো আপনারা যে কোনো সময় আমি ওপেন, আমি সবার জন্য ওপেন, আগেই বলে দিচ্ছি। আর আমি চাই এমআইএসটি, আমি পার্সোনালি এমআইএসটি যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটি আমার ভালো লাগে না, বাট সত্যি বলতে আমি পার্সোনালি চাই এমআইএসটি স্টুডেন্টরা ভালো করুক। এমআইএসটি আমার আজীবনও ভালো লাগতো না, কারণ এদের নিয়ম কানুন আমার ভালো লাগে না। সত্যি বলতে এখানে লেকচারে থাকতে পারে আমি জানি না, এখনো ভালো লাগে না, আমার এখানে বলার কিছু নাই। কথা হচ্ছে যে একটা ভালো দিক কি জানেন, যখন ভার্সিটি থেকে বের হয়েছি এট লাস্ট আমি তো এমআইএসটির প্রোডাক্ট, যখন দেখি এমআইএসটির কেউ অমুক জায়গায় আসে আমার না খুব ভালো লাগে, একটা সেলফ স্যাটিসফ্যাকশন লাগে, এবং আমি যাই তার কাছে, যাই কথা বলি। যেমন আমি পিজিসিবিতে আসার পরে আমার এখানে ইসি 9 ব্যাচ, মোস্ট প্রবাবলি 9 ব্যাচের নাসিম ভাই নামে এক ভাই আছে, উনি পিজিসিবিতে আসছেন। আর পিজিসিবিতে আপাতত কেউ নাই। এমআইএসটির স্টুডেন্ট অবশ্য দেশের সরকারি চাকরি একটু কম যায়, এটা আমিও জানি, সবাই দেশের বাইরের প্রতি বেশি ঝোঁকে। বাট ওই ভাইয়ের সাথে যখন কথা বলি না, কেমন যেন আপন আপন একটা ভাব আসে, মানে সত্যি বলতে নিজের ভাইয়ের মতো কাইন্ড অফ মনে হয়, যেটা অন্যান্য ভার্সিটির কারো কাছে গেলে মনে হয় না, তারে কলিগ মনে হয়। কিন্তু যখন নিজের ভার্সিটির কেউ আসে না, একটা ভালো লাগে। যদিও আমি এমআইএসটি খুব অপছন্দ করি, বাট এমআইএসটির স্টুডেন্টদের আমি অপছন্দ করি না। আমার ব্যাচমেটকে সকলকে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, কিছু কিছু এক্সেপশন থাকতেই পারে, ওইটা অন্য কথা। কথা হলো যে আপনারা যে কোনো সময় যে কোনো কিছুতে আমাকে যদি মেসেজ দেন অবশ্যই আমাকে পাবেন, এবং আমি থাকবো আপনাদের জন্য। মনে করবেন আপনাদের এক ভাই আপনার পাশে আছে, পাওয়ার সেক্টর রিলেটেড কোনো প্রিপারেশন, কোনো ম্যাথ বুঝতেছেন না, নয় আমি সেটা পারবো, সলভ করে দিব, আদারওয়াইজ আমি বলবো এইটা পরীক্ষা আসে না, এটা বাদ দিতে পারেন। কারণ আপনার প্রায় 4000 ম্যাথ আছে, ধরেন অন এন এভারেজ সব মিলে 3-4000 ম্যাথ আছে। এখন এই 3-4000 ম্যাথ তো মনে রাখা সম্ভব না, মোটামুটি একটা 2000-এর মতো ম্যাথ করলেই হবে। আর আমার জন্য দোয়া করেন, আমি একটা বই লিখতেছি, কনসেপ্ট বুক লিখবো, সেটা আমি ট্রাই করতেছি বের করার জন্য। সেটা করলে সেটা আপনাদের দিয়ে দিব, আপনাদের অনেক উপকার হবে আশা করি। আরেকটা কথা বলি, প্রথম কথা, সব সেক্টরেই সুবিধা আছে অসুবিধা আছে। আপনি যেটাই ভালো সেটাই আপনি যান। আপনি যদি ম্যাথ অনেক ভালো পারেন, আপনার জন্য পাওয়ার সেক্টর আসার জন্য স্বাগতম জানাইতেছি, কারণ পাওয়ার সেক্টরে 60 মার্কসের ম্যাথ আসে, আর 40 মার্কসের ওই হাবিজাবি আসে, ওগুলো এমনিও পারবেন। মানে 60 যদি ম্যাথ পায় যান, আমি 60 পাইছি, বাকি 40-এ 15 পাইলে আমার চান্স। আপনি যদি ম্যাথ অনেক ভালো থাকেন, পাওয়ার সেক্টরে কারা কারা আসবেন আমি আরেকবার বলি, আপনারা যদি ম্যাথে মোটামুটি ভালো থাকেন, আপনি যদি মুখস্থ বিদ্যায় খুব বেশি উইক হন, আপনার যদি দেশের বাইরে বা পড়াশোনা করার ইচ্ছা কম থাকে, পাওয়ার সেক্টর আপনি নির্দ্বিধায় আসতে পারেন। সেকেন্ড কথা, বিদেশ যাবেন কারা, যাদের পড়াশোনার বেশি ইচ্ছা আছে, যাদের এই দেশ একদম ভাল লাগে না এবং এই দেশের জিনিস ভাল লাগে না, টাকা পয়সার প্রতি যাদের একটা মায়া মহাব্বত আছে, যারা ভালো জীবন যাপন করতে চান, তারা দেশের বাইরে যান। আরেকটা জিনিস, যারা বিসিএস ক্যাডার যারা হবেন, বিসিএস ক্যাডার হচ্ছে দ্য আলটিমেট পাওয়ার অফ বাংলাদেশ, তাদের কাছে পুরো বাংলাদেশের পাওয়ার, এটা মাথায় রাখবেন। আর যেটা হইলো যে আপনার বিসিএস ক্যাডারদের একটা আলাদা সম্মান আছে, কিন্তু অসুবিধা
অনেক আছে, সুবিধা অসুবিধাগুলো আমি বলছি। আপনাদের যেটা সুবিধা এবং অসুবিধা মনে হবে এবং যেটাই আপনারা ভালো, দুইটাই জিনিস দেখবেন, খালি সুবিধা আর অসুবিধা দেখবেন না। দেশের বাইরে যাওয়া অনেক সুবিধা, এটা আমিও জানি, কিন্তু আমি তো যাই নাই, কারণ আমি ম্যাথে একটু ভালো, আমি দেশের বাইরে যাওয়াটা প্রেফার করি না, আমি হয়তো বা যাইতে পারবো না, এই চিন্তা আমি মাঝে মধ্যে করি। সো আগে নিজে কোনটাই ভালো সেটা দেখবেন এবং আপনার জন্য সেটা সুবিধাজনক কিনা সেটা দেখবেন, দেন সেই সেক্টরে যাবেন। এমন না যে প্রাইভেট জব খারাপ, অনেকেই প্রাইভেট জব আছে, ভ্যাটে আছে, এনার্জি প্যাকে আছে। আপনার অনেক বড় ভাই আছে নাভানা সিএনজিতে আছে, নাভানা সিএনজিতে শুভাশিক ভৌমিক, সেই ভাই অনেক বেশি উন্নত করতে পারতেছে। সব সেক্টরে উন্নত করার জায়গা আছে, আপনি দেখবেন আপনি কিসে ভালো, ঠিক আছে? সেইভাবে আপনারা প্রিপারেশন নেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার এই কথা শোনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। হয়তো অনেকেই আছেন, আমি কারো এরকম ফেস টেস দেখতে পারি নাই। আরেকটা জিনিস হচ্ছে, সবাই ভালো থাকবেন আর সবাই স্বাস্থ্য বিধি মেনে চলবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে, কারণ আপনার মূল্যবান সময় থেকে এতগুলো সময় নিয়ে আমাদেরকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং আপনার বক্তব্য রাখার জন্য। এবং আমি এখানে উপস্থিত সবাইকেই ধন্যবাদ দিব এত সময় নিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সেশনটাকে ফ্রুটফুল করে তোলার জন্য। এবং আমি অবশেষে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই যেন, যদি সম্ভব হয় তাহলে ক্যামেরাটা যেন একটু অন করে, টার্ন অন করলে আমরা একটা স্ক্রিনশট নিব আজকের এই সেশনের সাথে একটা মেমোরি ক্রিয়েট করে রাখার। জি ভাইয়া, হয়ে গিয়েছে। এবং আজকে আমাদের এই সেশনটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।